হিস্সা লেখা থাকে, আমাদের যে ভূমির রেকর্ড পর্চা খতিয়ান, এর মধ্যে প্রত্যেক প্রজা বা জমির মালিকের কার কত অংশ সেটা লেখা থাকে পর্চা খতিয়ানে। কে কতটুকু জমির মালিক সেটা লেখা থাকে না, কি লেখা থাকে? অংশ। আর একটা দাগে জমির পরিমাণ কতটুকু আছে সেগুলো লেখা থাকে। আর জমির মালিকদের লেখা থাকে কার কত অংশ। তো আমাদের দেশের যে সিএস রেকর্ড, এস এ রেকর্ড এবং পরবর্তীতে আরএস রেকর্ডেও দেখা গেছে যে 16 আনা পদ্ধতি অংশ আছে। তো 16 আনা পদ্ধতিতে যে অংশ, সেই লিখন পদ্ধতির সাথে আমাদের এখনো চর্চা না থাকাতে এখন আমরা বের করতে পারি না কে কতটুকু জমির মালিক। এটা আমাদের খাস দেশি লিখন পদ্ধতি। হ্যাঁ, যেমন একটা পর্চা খতিয়ানে লেখা আছে, ধরেন এর মানে কি? একজনের অংশই লেখা আছে, যে এই লিখন পদ্ধতির সাথে পরিচিত না সে কিন্তু পর্চা খতিয়ানের সেই অংশটা করতে পারবে না, এবং এই অংশ অনুযায়ী সে এই খতিয়ান থেকে বা এই দাগ থেকে কতটুকু জমি পাবে সেটা কিন্তু সে বলতে পারবে না। এটা একটা অতীব গুরুত্বপূর্ণ জরুরি বিষয়, এবং এই বিষয়গুলো না জানলে আপনি পর্চা খতিয়ানের থেকে কে কতটুকু জমির মালিক আপনি বের করে দিতে পারবেন না, বের করে দিয়ে মাইপা দিয়েও আসতে পারবেন। আর বিশেষ করে যারা মামলা মোকদ্দমা করবে, আইনজীবীরা, তারাও কিন্তু কিছুই বুঝবে না। আইনজীবীরা কেনই করে, ট্রেনিং গুলি করে এই বিষয়গুলো বোঝার জন্য। তাহলে এটা সেটেলমেন্টের একটা পার্ট, বিষয়টা সেটেলমেন্টের পার্ট। তো এটা আমাদের খাস দেশি লিখন পদ্ধতি। এর মানে হলো 5 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি 10 দিন। 5 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি 10 দিন। তো আপনার তাহলে আমরা কেমন ভাবে পড়বো এবং শিখবো? তাহলে আমাদের প্রথমেই আরজাটা শিখতে হবে। যে ওই যে লেখা আছে দেখেন, 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করা 1 ঘন্টা, 20 ঘন্টা 1 আনা, 16 আনা সম্পূর্ণ অংশ। পাশের ডান পাশের লিখন পদ্ধতিটা ওই আরজাটাই পাশাপাশি লিখে আছে। এটা মুখস্থ করে ফেলতে হবে আজকের মধ্যে একদম। ওই যে বাড়িতে গিয়ে মুখস্থ করবেন সেটা হবে না, ক্লাসে একদম 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করা 1 ঘন্টা, 20 ঘন্টা 1 আনা, 16 আনায় সম্পূর্ণ অংশ। তো আমাদের এই 16 আনা লিখন পদ্ধতির যে আরজা এখন আমরা মুখস্থ করে ফেলব। তাহলে কি লেখা আছে? যে 20 তিলে 1 ক্রান্তি, 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করায় 1 গন্ডা, 20 গন্ডায় 1 আনা, 16 আনায় সম্পূর্ণ অংশ। বা পূর্ণ অংশ 16 আনা। 16 আনায় পূর্ণ হয়ে যায় হিসাব, এরপরে আর কোনো সংখ্যা নেই। এই লিখন পদ্ধতিতে 16 আনার পরে আর কোনো লিখন পদ্ধতি নেই। তাহলে 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করা 1 ঘন্টা, 20 ঘন্টা 1 আনা, 16 আনায় সম্পূর্ণ অংশ। আমরা এগুলো মুখস্থ করে ফেলব। এদিকে খেয়াল করে দেখেন যে 20 তিল, 20-এর নিচে 2টা এরকম টান দেওয়া আছে, এর মানে হলো এটা ইলেক চিহ্ন। 20 তিলে 1 ক্রান্তি, এই আরজাটা মুখস্থ করে ফেলতে হবে এখনই। 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করায় 1 ঘন্টা, 20 ঘন্টায় 1 আনা, 16 আনায় সম্পূর্ণ অংশ। আচ্ছা, তাহলে 16 আনা পদ্ধতির তাহলে আরজাটা এখনই মুখস্থ করতে হবে।
20 তিলে দেখেন একদম প্রথম পৃষ্ঠায় আছে নিচে, 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করা 1 গন্ডা, 20 গন্ডা 1 আনা, 16 আনা সম্পূর্ণ অংশ। তাহলে দেখেন 3 গন্ডা, হ্যাঁ, আর 16 আনা কি আমাদের যে অঙ্কের সংখ্যায়, বর্তমান যে অঙ্কের সংখ্যায় লেখা হয়। আর যে ক্রান্তি, করা, হ্যাঁ, আনা, এগুলো বিশেষ একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, অথচ এটা আমাদের দেশি মানে খাস লিখন পদ্ধতি। 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করা 1 গন্ডা, 20 গন্ডা 1 আনা, 16 আনায় সম্পূর্ণ অংশ। 16 আনায় গিয়ে এই হিসাব পদ্ধতি ক্লোজ হয়ে যাবে। 16 আনার পরে আর কোনো সংখ্যা নেই। যেমন আমরা 1 2 করতে করতে 100 শিখছি, এরপর শিখছি 10 শতে 1000, এরপরে শিখছি মানে 100 হাজার 1 লক্ষ, এরপরে হ্যাঁ তারপরে লিখছি যে 100 লক্ষ 1 কোটি। হ্যাঁ, তো ঠিক এই আনা পদ্ধতিতে 3 থেকে শুরু হয়। 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করা 1 গন্ডা, 20 গন্ডা 1 আনা, 16 আনায় সম্পূর্ণ অংশ। তাহলে এই পদ্ধতির যে লিখন পদ্ধতি, হ্যাঁ, আপনার সিলেবাসের মধ্যে লেখা আছে দেখেন। মানে এখন আমরা আরজানি আলোচনা করলাম, রোমান সংখ্যা 2 লেখা আছে, 4-এর 2 কি লেখা আছে? সংখ্যা পরিচয় ও লিখন পদ্ধতি। তাহলে নোটটার পরের পৃষ্ঠা 2 নাম্বার পেজে দেখেন 16 আনা পদ্ধতির সংখ্যা পরিচয় ও লিখন পদ্ধতি। তাহলে 16 আনা পদ্ধতির সংখ্যা পরিচয় ও লিখন পদ্ধতি। এখানে আপনাদেরকে শিখাবো এর সাথে সংখ্যার সাথে পরিচয় এবং এটা কিভাবে লিখতে হয়, এই লিখন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। আপনার এই যে জাহিদ বলল যে আমার নানা দুধের হিসাব করতো, দুধের কেন? আমরা ছোট সময় হিসাব করছি, আমার বাপ দাদাদের যে দেখছি হিসাবের খাতা, সেখানে দেখছি যে এই পদ্ধতিতে লিখতো। যেমন মনে করেন লিখলো যে 100 কেজি চিনি, তাহলে 100 কেজি এইভাবে লিখতো, বুঝতে পারছেন? 100 কেজি চিনি। আর যদি লিখতে হলো যে 1.5 কেজি মসুরির ডাল, তাহলে 1.5 কেজি এইভাবে লিখতো, বুঝতে পারছেন? হ্যাঁ, 8 আনা 8 আনা 8 আনা 16 আনা, এই 16 আনাতেই 16 আনা মানে 1 কেজি, মানে 1600 টাকা কি 1 সেরা ছিল না? 1600 টাকা 1 সের। এখনো সোনার দোকানে আর ওই যে পানের দোকানে, যে পানের আড়ত আছে না, দেখবেন ওদের আড়তের সুতা দেখবেন এইভাবে লেখে 1 বিরা, 2 বিরা, 3 বিরা, হ্যাঁ, তো 100 বিরা, এর মানে 1.5 বিরা। আর যদি সোনার দোকানে এটা লেখা থাকে, এর মানে হলো 16 আনায় 1 বড়ি, 16 আনায় 1 বড়ি, আর এটা হলো 8 আনা, তাহলে 1.5 বড়ি, 1.5 বড়ি, বুঝতে পারছেন? আর যদি এই থাকে তাহলে 100 বড়ি, 100 বড়ি। আচ্ছা, যদি এই লেখা থাকে, হ্যাঁ, তাহলে 1.25 বড়ি, বুঝতে পারছেন? এখনো সোনার দোকানে এই পদ্ধতিতে বড়ির হিসাব যারা করে, হ্যাঁ, এইভাবে লেখে। তো এটার আমাদের দেশে মনে করেন যদি এটা যদি পণ্যের হিসাব করে তো সেরের মাপ, তাহলে 1.25 কেজি, বুঝতে পারছেন? দেখতাম যে আমার বাবা নিজে লেখা থাকতো যে 1 কেজি এইভাবে লিখতো, হ্যাঁ, নারিকেল তেল, এর মানে কি 1 কেজি, যেটা বর্তমানে 250 গ্রাম, 1 পোয়া, বুঝতে পারছেন? 1 পোয়া, তাহলে এটা কি আধা সের। হ্যাঁ, আর যদি এখানে 1600 টাকা কি 1 সের, তাহলে এখন কি হবে 1.5 সের, বুঝতে পারছেন? এইভাবে আগে এটা আমাদের খাস লিখন পদ্ধতি, দেশি পদ্ধতি। হ্যাঁ, প্রাচীন কালে এইভাবে হিসাব হইতো, কিন্তু পরবর্তীতে গিয়ে এইগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এখন অনেকে মনে করে এগুলো রোমান সংখ্যা বোধ হয়, এই সংখ্যা সঙ্গে না, আমাদের হ্যাঁ ঠিক আমাদের এই ভারতীয় উপমহাদেশের হিসাব পদ্ধতি এটা। হ্যাঁ, ভারতীয় উপমহাদেশের হিসাব পদ্ধতি। ভারতীয় মানুষে কি হিসাব জানতো না নাকি? এই যে শূন্যের ব্যবহার, এটা ভারতীয় উপমহাদেশে এটা শিখাইছে। এটা যে গাণিতিক হিসাব, শূন্যের ব্যবহার
অনেক দেশে জানতো না। এই শূন্যের ব্যবহার ভারত উপমহাদেশের আবিষ্কার। বুঝতে পারছেন যে একটা সংখ্যা ডান পাশে একটা শূন্য দিলে 10, আরেকটা শোনা গেল হাজার, শত। এই যে শূন্যের যে ব্যবহার, হ্যাঁ, এটা কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের হিসাব। তাহলে 16 আনা পদ্ধতির আমাদের সিলেবাসের 4 নম্বরের রোমান সংখ্যা 2 কি লেখা আছে? 16 আনা পদ্ধতির সংখ্যা পরিচয় ও লিখন পদ্ধতি। আমরা আর যাতে কি শিখছি, শুরু হয়েছে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা কি? 3। সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা 3, তিল দিয়ে শুরু হয়েছে। তারপর কি তিলের বড় কি? ক্রান্তি, ক্রান্তির বড় করা, করার বড় কি? গন্ডা, গন্ডার বড় আনা। তাহলে তিল, ক্রান্তি, করা, গন্ডা, আনা। তাহলে ওই যে দেখেন 16 আনা পদ্ধতির সংখ্যা পরিচয় লিখন পদ্ধতির নোটটার মধ্যে দ্বিতীয় পৃষ্ঠা দেখেন, দ্বিতীয় পৃষ্ঠা এটা আছে না? তাহলে প্রথমে কি আছে? সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা কি এই পদ্ধতিতে? তিল। তিলের বড় কি? ক্রান্তি। ক্রান্তির বড় সংখ্যা কি? করা। করার বড় সংখ্যা কি? গন্ডা। গন্ডার বড় সংখ্যা কি? আনা। আনা। তাহলে তিল, ক্রান্তি, করা, গন্ডা, আনা। তাহলে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা হলো তিল। তিলের বড় ক্রান্তি, ক্রান্তির বড় করা, করার বড় কি? গন্ডা, গন্ডার বড় আনা। যেমন আমরা সবচেয়ে মানে মানে যদি আপনার হিসাব করি, আমরা 1 থেকে শুরু করে শত, সহস্র, লক্ষ, হাজার, কোটি, মানে এইভাবে আমরা ছোট থেকে বড় দিকে পড়ি, যে শত, সহস্র, লক্ষ, কোটি। হ্যাঁ, ঠিক এভাবে এই 16 আনা পদ্ধতি এভাবে আমাদের হিসাব হইতো, যে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা হলো 3। হ্যাঁ, আচ্ছা, দেখেন না এখনো মানুষের ঝগড়া করলে কয় কড়াই গন্ডা হিসাব বুঝে নিব, কড়াই গন্ডা হিসাব বুঝে নিব। আরে কড়া গন্ডা হিসাব না, তিলে বুঝে নিব। মানে আমার এক ছাত্র বলছিল, স্যার এতদিন খালি শুনছি কড়াই গন্ডা হিসাব বুঝে নিব, ওই এখন না বুঝতেছি যে আসলে এটা একটা সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা হলো 3, যে কড়া গন্ডাই শেষ না, আরো আছে। আরো আছে, বুঝলা কেন? আচ্ছা, তাহলে আর যা করেছি 20 তিলে এক ক্রান্তি। তাহলে কি বোঝা গেল? যে তিল 20 পর্যন্ত হয়। হ্যাঁ, তাহলে 20 পর্যন্ত হয়। তাহলে এক তিল, এই যে নিচে ইলেক চিহ্ন, 2টা টান দিতে হবে। এটা তিলের ইলেক চিহ্ন, বুঝতে পারছেন? আচ্ছা, এক লিখে অঙ্কের সংখ্যা লিখে নিচে যখন 2 টান দিবেন তখন এটা তিল বুঝাবে। এখন 2 তিল লিখে কি 2 তিল কিভাবে হবে? যখন এর নিচে ইলেক চিহ্ন ব্যবহার করবে, তিলের ইলেক চিহ্ন ব্যবহার করা হবে। ওই দেখেন নোটটার মধ্যে লেখা আছে ইলেক চিহ্ন 4 ধরনের। তিলের ইলেক চিহ্ন, ক্রান্তি করা গন্ডার ইলেক চিহ্ন, আনার ইলেক চিহ্ন, আর 16 আনার ইলেক চিহ্ন আছে না? নোটটার মাঝখানে দেখেন লেখা আছে ইলেক চিহ্ন 4 ধরনের আছে। ইলেক চিহ্ন এই যে 4 ধরনের, আপনারা দেখি খোঁজেন। হ্যাঁ, তাহলে 1 তিল, 2 তিল, 3 তিল, এভাবে আপনারা লেখা শুরু করেন। এরপরে 4 তিল, 5 তিল, এইভাবে আপনার 20 তিল পর্যন্ত লিখেন, প্র্যাকটিস করেন এখনই। হ্যাঁ, 20 তিল। আচ্ছা, এইভাবে হোয়াইট বোর্ডে জায়গা ধরবে না, আমি ক্লোজ করে দিচ্ছি। তাহলে 20 তিলে কি? 20 তিলে এক ক্রান্তি, 20 তিলে এক ক্রান্তি। যখন 20 তিল হয়ে যাবে তখন 20 তিলে এক ক্রান্তি। যেমন ঠিক 100 পয়সায় 1 টাকা, 100 পয়সায় 1 টাকা, মানে 100 পয়সা যে কথা, 1 টাকা সেই একই কথা। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক তেমনি 20 তিল যেই কথা, এক ক্রান্তি সেই একই কথা। এই প্র্যাকটিস করেন, এই উকিল সাহেব প্র্যাকটিস করেন, লেখেন, খাতা কলম কই? হ্যাঁ, ভালো কাজ করছে। প্র্যাকটিস না করলে কেমন? আপনার খাতা নাই, প্র্যাকটিস করতে হবে। এই লিখন পদ্ধতি এই সপ্তাহ পরে খালি কি করবেন? চর্চা করবেন, মুখস্থ যাতে আপনি লিখতে পারেন, মুখস্থ যাতে লিখতে পারেন।
কলম আছে না? তাহলে 20 দিলে 1 ক্রান্তি। আচ্ছা, এরপরে ক্রান্তি আমরা আর যা পড়েছি 3 ক্রান্তিতে 1 করা, 3 ক্রান্তিতে 1 করা। তাহলে আর যা যে পড়লাম 3 ক্রান্তিতে 1 করা, এর মানে ক্রান্তি 3-এ গিয়েই শেষ। হ্যাঁ, তাহলে 1 ক্রান্তিকে এরকম বাঁকা টান, একটা বাঁকা টান, এর নিচে ক্রান্তির ইলেক চিহ্ন, তারপর 2টা এরকম বাঁকা টান দেওয়া, নিচে ক্রান্তির ইলেক চিহ্ন, তারপর 3টা বাঁকা টান দেওয়া, নিচে ক্রান্তির ইলেক চিহ্ন। তাহলে 3 ক্রান্তিতে 1 করা। 1 করা কেমনে দেখেন, সোজা টান দিয়ে এই যে করার ইলেক চিহ্ন। তাহলে আপনার আমরা কি দেখতেছি যে 1 ক্রান্তি, 2 ক্রান্তি, 3 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা। 3 ক্রান্তি যেই কথা 1 করা সেই একই কথা। 3 ক্রান্তি যে কথা 1 করা সেই একই কথা। তাহলে 1 ক্রান্তি, 2 ক্রান্তি, 3 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা। এরপরে হ্যাঁ, আর যা পড়েছি 4 করায় 1 ঘন্টা, 4 করায় 1 ঘন্টা। তাহলে 4 করায় 1 ঘন্টা কি বোঝা গেল? করা 4-এ গিয়েই শেষ। 1 করা, 2 করা, 3 করা, 4 করা, 4 করায় 1 ঘন্টা। আচ্ছা, তাহলে 1 করা এরকম সোজা একটা টান, 1 করা এরকম 2টা টান সোজা দিয়া নিচে ইলেক চিহ্ন, 2 করা, তারপর 3 করা এরকম দয়ের মতো, দয়ের মতো, হ্যাঁ 3 করা। এরপরে কি 4 করা। 4 করা কেমনে লিখে? 3 করা এর সাথে 1 করা, এ হলো 4 করা, নিচে ইলেক চিহ্ন। 4 করা কি 1 ঘন্টা, 4 করায় 1 ঘন্টা। তাহলে 4 করা যে কথা 1 ঘন্টা সে একই কথা। 1 ঘন্টা, 1 করা, 2 করা, 3 করা, 4 করা, 4 করায় কি 1 ঘন্টা, 4 করায় 1 ঘন্টা। আচ্ছা, তাহলে আমরা কি দেখতেছি? ক্রান্তি হলো বাঁকা টান, করা হলো সোজা টান। আর 3 করা কি এরকম দয়ের মতো লিখতে হয়। হ্যাঁ, আচ্ছা, নিচে ইলেক চিহ্ন দিতে হয়। তাহলে ক্রান্তি এবং করার ইলেক চিহ্ন একই, কিন্তু লিখন পদ্ধতি কিন্তু ভিন্ন। লিখন পদ্ধতি ভিন্ন। ক্রান্তি হলো বাঁকা টান, করা হলো সোজা টান। আচ্ছা, এবার গন্ডা। গন্ডা অঙ্কের সংখ্যায় লিখা হয়। তাহলে 1 গন্ডা, 1 গন্ডা লিখে গন্ডার ইলেক চিহ্ন একটা টান, অঙ্কের সংখ্যা 1 লিখে নিচে গন্ডার ইলেক চিহ্ন। এরপরে 2 গন্ডা, 2 এর নিচে এরকম গন্ডার ইলেক চিহ্ন, 3 লিখে 3 গন্ডা, 4 গন্ডা, 5 গন্ডা, এভাবে আপনার আর যা লিখে আছে 20 গন্ডায় 1 আনা, 20 গন্ডায় 1 আনা। তাহলে 20 গন্ডায় 1 আনা আর যা লিখে আছে কি 20 ঘন্টায় 1 আনা। তাহলে ওই যে 1 আনা ক্রান্তির মতো একটা বাঁকা টান দিয়ে এই যে এরকম পুলিশ মানে ইয়ের মতো, মানে ফুল স্টপের মতো এরকম একটা ফোঁটা দেওয়া, হ্যাঁ দেওয়া, এটা কি 1 আনা। তাহলে গন্ডা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এইভাবে করতে করতে 20 ঘন্টা। তাহলে আর যাই আছে 20 ঘন্টায় 1 আনা। কি বোঝা গেল? ঘন্টা 20 পর্যন্তই। হ্যাঁ, যখন 20 ঘন্টায় 1 আনা, এর মানে 20 ঘন্টা যে কথা 1 আনা সে একই কথা। তাহলে 20 ঘন্টা, তারপরে কি আনা, 20 ঘন্টায় 1 আনা। তাহলে আনার হিসাবে এরকম ক্রান্তির মতো একটা বাঁকা টান দিয়ে একটা আনার ইলেক চিহ্ন, এরপরে 2 আনা, এরপরে কি 3 আনা, এরপরে কি 4 আনা, এরপরে কি 4 আনার সাথে 1 আনা বসে 5 আনা, এরপরে 6 আনা, এরপরে কি 7 আনা, 4 আনার সাথে 3 আনা বসে হয় 7 আনা, 8 আনা, 4 আনা 4 আনা 8 আনা, এরপরে কি 9 আনা, 8 আনার সাথে 1 আনা বসে 9 আনা, এরপরে কি 10 আনা, 8 আনার সাথে 2 আনা বসে 10 আনা। হ্যাঁ, এরপরে কি 10 আনার পরে 11 আনা, তাহলে 8 আনার সাথে 3 আনা বসে 11 আনা, এরপরে 12 আনা এরকম দয়ের মতো, এরপরে কি আনার ইলেক চিহ্ন, এরপরে 12 আনার পরে 13 আনা। তাহলে 13 আনা কিভাবে লিখতে হবে? 12 আনার সাথে 1 আনা বসে হয়ে গেল 13 আনা।
14 আনা কিভাবে হবে? 12 আনার সাথে 2 আনা বসে হয়ে গেল 14 আনা। 15 আনা কিভাবে হবে? 12 আনার সাথে 3 আনা বসে হয়ে গেল 15 আনা। এরপর 16 আনা কিভাবে? এক সংখ্যা লিখে 16 আনার ইলেক চিহ্ন দিলে হয়ে গেল 16 আনা। তাহলে 16 আনা কিভাবে লেখে? এক লিখে এইরকম 16 আনার ইলেক চিহ্ন দিলেই, এই যে হসন্তের মতো টান, এটা 16 আনার ইলেক চিহ্ন। হ্যাঁ, তাহলে আপনারা একটা খেয়াল করে দেখেন যে 1 আনা 2 আনা 3 আনা 4 আনা, এই 4 আনা পর্যন্ত লিখতে জানলে আপনি সহজেই 8 আনা পর্যন্ত লিখতে পারবেন। 4 আনা পর্যন্ত লিখতে জানলে, 1 আনা 2 আনা 3 আনা 4 আনা পর্যন্ত লিখতে জানলে আপনি সহজেই 8 আনা পর্যন্ত লিখতে পারবেন। দেখেন আপনি এই 4 আনার সাথে 1 আনা বসে হয়ে গেল 5 আনা, এই 4 আনার সাথে 2 আনা, এই যে 4 আনার সাথে 2 আনা বসে হয়ে গেল 6 আনা, আর এই 4 আনার সাথে 3 আনা বসে হয়ে গেল 7 আনা, আর 4 আনা 4 আনা 8 আনা। আর 8 আনা লিখতে জানলে আপনি কি 11 আনা পর্যন্ত লিখতে পারবেন। তাহলে এই 8 আনা কি, এই যে 4 আনা 4 আনা 8 আনা, এই 8 আনার সাথে 1 আনা বসে হয়ে গেল, 8 আনার সাথে 1 আনা বসলে 9 আনা। তারপর 8 আনার সাথে এই 2 আনা বসে, এই যে 2 আনা, এই 2 আনা বসে হয়ে গেল কি 10 আনা। তারপর 8 আনার সাথে এই 3 আনা বসে, এই যে 3 আনা, এই 3 আনা বসে হয়ে গেল 11 আনা। আর 12 আনা হইলো দয়ের মতো। তাহলে 12 আনার পর্যন্ত লিখতে পারলে আপনি 15 আনা পর্যন্ত লিখতে পারেন। তাহলে 12 আনার সাথে এই 12 আনার সাথে এই 1 আনা বসে, এই যে 12 আনার সাথে 1 আনা বসে হয়ে গেল 13 আনা। 12 আনার সাথে 2 আনা বসে হয়ে গেল 14 আনা। 12 আনার সাথে 3 আনা বসে হয়ে গেল 15 আনা। আর 16 আনা হইলো এক লিখে 16 আনার একটা ইলেক চিহ্ন দেওয়া, এটা হলো 16 আনা। তাহলে 16 আনার যে প্র্যাকটিস, হ্যাঁ, কি বুঝলেন? যে 4 আনা পর্যন্ত লিখতে পারলে 8 আনা পর্যন্ত লেখা যাবে। 8 আনা লিখতে জানলে এই, হ্যাঁ, এখানে আপনার কি 11 আনা পর্যন্ত লেখা যাবে। 12 আনা লিখতে জানলে 15 আনা পর্যন্ত লেখা যাবে। হ্যাঁ, আর 16 আনা তো সবচেয়ে সহজ, এক লিখে 16 আনার একটা ইলেক চিহ্ন দিলে হয়ে গেল 16 আনা। তাহলে এখানে আমরা যে বিষয়গুলো দেখতেছি যে আনা গন্ডা করাক্রান্তি 3, তাহলে আনা গন্ডা করাক্রান্তি 3, আর সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা কি 3, 3 ক্রান্তি করা গন্ডা আনা। তাহলে 3 অঙ্কের সংখ্যায় হয়, আর গন্ডা অঙ্কের সংখ্যায়, আর 16 আনা কি অঙ্কের সংখ্যায় হয়। তাহলে এই যে দেখেন তিল, গন্ডা, আনা, তিনটার ইলেক চিহ্ন কিন্তু ব্যবধান। তিলের ইলেক চিহ্ন দুইটা টান সংখ্যার নিচে, গন্ডার নিচে একটা টান, ইলেক চিহ্ন সিঙ্গেল। আচ্ছা, তারপর 16 আনার ইলেক চিহ্ন হলো একটা হসন্তের মতো একটা টান। তাহলে ইলেক চিহ্ন কয় ধরনের? 4 ধরনের। হ্যাঁ, ওই যে আপনার নোটের মাঝখানে লেখা আছে দেখেন, ইলেক চিহ্ন 4 ধরনের। একটা হলো তিলের ইলেক চিহ্ন, আর ক্রান্তি করা গন্ডার ইলেক চিহ্ন। হ্যাঁ, এই যে ক্রান্তি করা গন্ডার ইলেক চিহ্ন, এই তিনটার লিখন পদ্ধতি ভিন্ন ভিন্ন, কিন্তু ইলেক চিহ্ন একই। তারপরে আনার ইলেক চিহ্ন কি, এই যে ফোঁটা। হ্যাঁ, তারপর 16 আনার ইলেক চিহ্ন কি হসন্তের মতো। তাহলে এই ইলেক চিহ্ন কিন্তু বুঝতে হবে, ইলেক চিহ্ন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন আপনি কোথায় এক তিল, আর কোথায় এক গন্ডা, আর কোথায় 16 আনা। হ্যাঁ, একই ডিজিট। হ্যাঁ, তাহলে আপনার কোথায় এক তিল, আর কোথায় এক গন্ডা, আর কোথায় হলো 16 আনা। হ্যাঁ, আচ্ছা, তাহলে তিল, ক্রান্তি, করা, গন্ডা, আনা। তাহলে আমরা কি জানলাম যে 20 তিলে এক ক্রান্তি, আর 3 ক্রান্তিতে এক করা, আর 4 করায় এক গন্ডা, আর 20 গন্ডায় এক আনা, আর 16 আনায় সম্পূর্ণ অংশ। এটা 16 আনা, 16 আনায় গিয়া সম্পূর্ণ অংশ। অর্থাৎ এই হিসাব পদ্ধতি ক্লোজ, 16 আনার মধ্যে গিয়ে শেষ। সবচেয়ে বড় সংখ্যা 16 আনা। 16 আনা লিখন পদ্ধতিতে সবচেয়ে বড় সংখ্যা কি 16 আনা। 16 আনার পরে আর কোন সংখ্যা নেই। কাজেই আমাদের যত হিসাব হবে 16 আনার মধ্যে সীমাবদ্ধ। একটা পর্চা খতিয়ানে একজনে মালিক থাকলো, টোটাল সম্পত্তির মালিক 16 আনা। আর যদি এরকম শত শত লোক হয়, তাহলে টোটাল সকলের হিসাব মিলাইয়া হইলো 16 আনা। টোটাল সকলের হিসাব মিলাইয়া 16 আনা। আমরা জানি যে আপনার 16 আনা সমান 320 গন্ডা।
320 ঘন্টা। কারো অংশ যদি ঘন্টার হিসেবে আসে তাহলে 320 জনের মধ্যে অংশ বন্টন করা যাবে। তাহলে একটা খতিয়ানা তোর এত মালিক থাকে না, 320 জন আর থাকে না। যদি করা হিসাব করা হয় তাহলে 1280 করা এলো 16 আনা, 1280 করায় 16 আনা। তাহলে এক করা করে যদি কেউ সম্পত্তির মালিক 1280 জনের মধ্যে বন্টন করা যাবে, বুঝছেন? ক্রান্তি হিসাব করলে মানে 3840, ক্রান্তিতে 16 আনা, তাহলে এক ক্রান্তি করে যদি হিসাব করে 3840 এর মধ্যে 40 জনকে দেওয়া যাবে। আর ৭৬,৮০০ তিলে 16 আনা, তাহলে ৭৬,৮০০ জনকে অংশ দেওয়া যাবে একতিল করে। তাহলে এত লোক তো আর হয় না। পর্চা খতিয়ান আমার কাছে এই পর্যন্ত যা আসছে 10টা পেজেরই পাইছি আমি। খতিয়ানের মধ্যে 16 আনার মালিক 10টা খতিয়ানের পেজ ফিল আপ করা। তো টোটাল এই 10টা পেজের সকল অংশীদারের অংশ হিসাব করলে মোট হবে 16 আনা। আচ্ছা, তো আমরা সংখ্যার সাথে পরিচয় হয়েছি, তাই না? তিল কিভাবে লেখে, ক্রান্তি কিভাবে লেখে, করা কিভাবে লেখে, গন্ডা কিভাবে লেখে, আনা কিভাবে লেখে। তাহলে সংখ্যার পরিচয় এবং এটা যে লিখার যে পদ্ধতি, এর সাথে আমরা পরিচয় হয়েছি। এই জন্য যে সিলেবাসে লেখা আছে, সিলেবাসের আপনার 4 নম্বরের রোমান সংখ্যা 2 লেখা আছে যে 16 আনা প্রতি সংখ্যা পরিচয় ও লিখন পদ্ধতি। হ্যাঁ, তাহলে আমরা সংখ্যার সাথে পরিচয় হইলাম এবং এটা কিভাবে লিখতে হয় সেটার সাথে আমরা পরিচয় হলাম। লিখা করতে হয়, তিল হলো অঙ্কের সংখ্যায় লিখা হয়, ক্রান্তি করা, ক্রান্তি হলো বাঁকা টান, করা হইলো সোজা টান, আর গন্ডা অঙ্কের সংখ্যায় লিখা হয়। আর আনা এই যে 16 আনা পর্যন্ত কিভাবে লিখতে হয়, এবং 4 আনা পর্যন্ত লিখতে জানলে 8 আনা পর্যন্ত লিখা যায়, 8 আনা লিখতে জানলে 11 আনা পর্যন্ত লিখা যায়, 12 আনা লিখতে জানলে 15 আনা পর্যন্ত লিখা যায়, এবং 16 আনা তো এক লিখে মানে 16 আনার ইলেক চিহ্ন দিলেই হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো আশা করি। আপনারা কি করবেন আজকে থেকে বাড়িতে এই প্র্যাকটিসটি করবেন, মুখস্থ এই প্র্যাকটিসটি করতে হবে। এই সপ্তাহ ধরে খালি এইটাই করবেন, না হলে কিন্তু এখন যদি অভ্যাস না হয় পরে কিন্তু হঠাৎ করে মানে পর্চা খতিয়ান আসলে আপনারা কিন্তু পারতেন না কিছুই। ঠিক আছে, পেছ লেগে যাবে না। এখনো পর্যন্ত আমার অনেক ছাত্র দেখা যায় 20 বছর 30 বছর 40 বছর আগে ট্রেনিং নিছে, এখন ফোন করে স্যার এই যে হোয়াটসঅ্যাপে স্যার দিলাম, এখন দেখান তো স্যার এটা কত সংখ্যা। আমি বলি আরে এইটা কি, স্যার প্র্যাকটিস নাই তো ভুলে গেছি গা। এর মানে সে এটার সাথে প্র্যাকটিস আর নাই, সে আমিনতি করে না, হয়তো যে শিখছিল এখন তার কাজে এখন দরকার হয়ে গেছে। হ্যাঁ, আপনার নিজের সম্পত্তি যদি রক্ষণাবেক্ষণ করতে চান তাহলে কিন্তু আপনার সিএস রেকর্ডে, এস রেকর্ডে, আরএস রেকর্ডে, পূর্ববর্তী আরএস রেকর্ডে কিন্তু এই পদ্ধতি অংশ লেখা আছে। তো কাজেই হ্যাঁ, আমাদের মানে সমগ্র বাংলাদেশে আরএস রেকর্ডে পাবেন না। হ্যাঁ, মানে আরএস রেকর্ডটা তো শুরু হয়েছে 1965-তে, এর আগেও আরএস হয়েছে, মানে সিএস এর পরও আরএস হয়েছে 3টা বৃহত্তর জেলা এইভাবে। হ্যাঁ, গোপালগঞ্জ বৃহত্তর 3টা জেলা, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর বাকেরগঞ্জ যেটা আজকে বরিশাল, বৃহত্তর বরিশাল আর বৃহত্তর ফরিদপুর, এই 3টা জেলা সিএস এর পরে আরএস হয়েছে, তারপরে গিয়াস হয়েছে, তারপরে আবার আরএস হয়েছে, তারপরে আবার ওই যে বিআরএস যেটা বিএস, মানে এই 3টা বৃহত্তর জেলার এই অবস্থা। এটা জানতে পারবেন আপনারা, আস্তে আস্তে এগুলো বিষয়গুলো জানতে পারবেন। কারণ আমাদের সার্ভে আইন 1875 সনের সার্ভে আইন আর 1885 সনের বিটি অ্যাক্ট যেটা বেঙ্গল টেনান্সি অ্যাক্ট, এই আইনে বলা আছে যে 20 থেকে 30 বছর পর পর সার্ভে করতে হবে। আমাদের সার্ভে আইন 1875 সনের যে সার্ভে আইন, ওই আইনে বলা আছে 20 থেকে 30 বছর পর পর কি জরিপ করতে হবে। কারণ 20-30 বছরের মধ্যে তো অনেক জমির মালিকানা চেঞ্জ হয়ে যায়। আপনি ওয়ারিশান সূত্রে কেউ মালিক হয়ে গেছে, পূর্বের রেকর্ডদারি মারা গেছে, পরবর্তীতে কি পরবর্তী তার যে ওয়ারিশদের মধ্যে সম্পত্তি বন্টন হয়ে গেছে, অথবা সম্পত্তি ক্রয় বিক্রয় হয়েছে, সম্পত্তি ট্রান্সফার হয়ে গেছে, সম্পত্তির মালিক অন্যজন হয়ে গেছে। তো কাজে 20-30 বছরের মধ্যে মালিকানা চেঞ্জ হয়ে গেছে, তাহলে পর্চা খতিয়ান আপ টু ডেট করতে হবে।
আবার মালিকানা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, জমি যদি ওয়ারিশান ভাবে বন্টন হয়, কেনা বেচা হয়, তাহলে টুকরা টুকরা হয়ে গেছে প্লটগুলি, তাহলে নকশার সাথে বাস্তবের কোনো মিল নাই, তাহলে নকশা আপ টু ডেট করতে হবে। তাহলে এই জন্য কি জরিপের আবশ্যকতা আছে। জরিপ কেন হয়? জরিপের মাধ্যমে রেকর্ড আপ টু ডেট হয়। রেকর্ড বলতে বোঝায় নকশা এবং পর্চা খতিয়ানকে একসাথেই বোঝায়, একসাথেই বোঝায়। তাহলে নকশার পাশাপাশি, হ্যাঁ, নকশার পাশাপাশি খতিয়ানও আপ টু ডেট হয়। তাহলে জরিপে নকশা খতিয়ান একসাথে আপ টু ডেট হয়। তাহলে পূর্ববর্তী জরিপের সাথে পরের জরিপে দেখবেন দাগ মিলবে না, দাগ নাম্বার মিলবে না, সেটা খতিয়ান ধরে দেখবেন, নকশাতে দেখবেন। তাহলে দাগ নাম্বার গুলো খতিয়ান আসছে, এটা কোথায়? নকশারই দাগ নাম্বারটা খতিয়ান আসছে। হ্যাঁ, তাহলে রেকর্ড বলতে বোঝায় নকশা খতিয়ান একসাথে, বুঝতে পারছেন? আচ্ছা, তো যাই হোক, তাহলে আমাদের পূর্ববর্তী যে রেকর্ড গুলো আছে, যেমন বৃহত্তর ঢাকার কথা ধরি, তাহলে বৃহত্তর ঢাকায় সিএস, এরপরে এসএ, এরপরে আরএস, এগুলো সবই 16 আনা পদ্ধতি অংশ লিখে আছে। এর পরবর্তীতে যেটা ঢাকা সিটি জরিপ নামে আসছে, প্রকল্প জরিপ, এটা মূলত হলো বিআরএস, এটা মূলত হলো বিআরএস, অর্থাৎ বাংলাদেশ রিভিশনাল সার্ভে। আরএস মানে কি? রিভিশনাল সার্ভে, অর্থাৎ পুনরায় জরিপ বা সংশোধনী জরিপ। তাহলে পুনরায় যত জরিপ হবে সবই রিভিশনাল সার্ভে, আরএস। তাহলে বাংলাদেশ আমলে এই রিভিশন, যেহেতু আমাদের এই দেশটা আগে ব্রিটিশ আমল ছিল, সিএস যেটা ক্যাডাস্ট্রাল আমলে, এরপর পাকিস্তান আমলে যে জরিপ পেয়েছে আছে, হ্যাঁ, এই জন্য অনেক এলাকায় এখনো পিএস বলে। পিএস মানে পাকিস্তান সার্ভে, অনেক ডিস্ট্রিক্টে পিএস বলে। এরপরে মানে ওই পাকিস্তান আমলও যে সকল এলাকায় হয়েছে, হ্যাঁ, পাকিস্তান আমলে বিআরের জরিপ হয়েছে, আর জরিপ হয়েছে। যেহেতু আমাদের সার্ভে নিয়ে বলা আছে 20 থেকে 30 বছর পর পর জরিপ করতে হবে, তাহলে 20 থেকে 30 বছর পর পর জরিপ করতে হবে। তাহলে সিএস এর পরে যে সকল জেলায় জরিপ হয়েছে সেটা হলো মানে আরএস। তো এসে কেন হইলো? দেশ ভাগ হয়ে গেছে, জমিদারি প্রথা বিলুপ্ত করে হয়েছে, যার কারণে এসে জরিপের কি হয়ে গেছে। এসে মানে হলো স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্যান্সি অ্যাক্ট, অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ। জমিদারদের জমিদারি বিলুপ্ত করে দিয়ে স্বয়ং রাষ্ট্র এই জমিদারদের কাছে মালিকানা সিজ করছে, অধিগ্রহণ করছে। এই জন্য এটার নাম এসএ এন্ড টেন্যান্সি অ্যাক্ট, এই জন্য এসএ এটার নাম হচ্ছে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্যান্সি অ্যাক্ট। এখন আপনার যদি ভারত মাঝখানে পাকিস্তান না হইতো, শুধু ব্রিটিশ আমলে যদি থাকতো, তাহলে আমাদের দেশে এসএ জরিপটার হইতো না, আবার বিআরএস বিএস বলতে কোনো নাম থাকতো না, সবই থাকতো সিএস আর আরএস, আরএস 1, আরএস 2, আরএস 3, আরএস 4 এইভাবে থাকতো। প্রথম যে আরএস, আরএস 1, দ্বিতীয় যে আরএস, আরএস 2, এইভাবে হইতো। যেহেতু 3টা দেশ হয়ে গেছে আমাদের, এই যে আজকের ভূখণ্ড 3টা দেশ হয়ে গেছে না আমাদের দেশটা, ব্রিটিশ হয়েছিল, এরপর পাকিস্তানে ছিলাম, এরপর আবার বাংলাদেশ, তো যার কারণে এতগুলি খতিয়ান সৃষ্টি হয়ে গেছে, বুঝতে পারছেন? এটার বাস্তবতার আলোকে হয়েছে। তো আপনার আমাদের এই যে ঢাকা অঞ্চল, গাজীপুর অঞ্চল, বৃহত্তর ঢাকা সহ বাংলাদেশের অনেক অঞ্চলে 3টা জরিপেই আপনার কি এই 16 আনা পদ্ধতিত অংশ লেখা আছে। আচ্ছা, তা আমরা সংখ্যা পরিচয় লিখন পদ্ধতি শিখলাম। এরপরে নোটটা পরের পেজটা দেখেন, আপনার সিলেবাসের মধ্যে লেখা আছে 4 নাম্বার টপিকস এর মধ্যে রোমান সংখ্যা 3, সংখ্যা গঠন ও পঠন পদ্ধতি। সংখ্যা গঠন ও পঠন পদ্ধতি। তাহলে সংখ্যা গঠন ও পঠন পদ্ধতি দেখেন, আনা থেকে শুরু হয়েছে, আনা, গন্ডা, কর, আক্রান্তি 3। তাহলে আনা, গন্ডা, কর, আক্রান্তি 3। তাহলে সংখ্যা গঠন যখন হয় তখন কি বড়র দিক থেকে ছোটর দিকে পড়তে হয়, তখন বড়র দিক থেকে ছোটর দিকে পড়তে হয়। সংখ্যা যখন গঠন হয় তখন বড়র দিক থেকে ছোটর দিকে পড়তে হয়। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তাহলে সংখ্যা গঠন হয়ে গেলে বড়র দিক থেকে ছোটর দিকে পড়তে হয়। তাহলে এই পদ্ধতিতে ক্ষুদ্র সংখ্যা থেকে বড় সংখ্যা কি
তিলের থেকে তিল, ক্রান্তি, করা, গন্ডা, আনা। তাহলে সংখ্যা যখন গঠন হয়ে যায় তখন বড়র দিক থেকে ছোটর দিকে পড়তে হয়। যেমন আমাদের অঙ্কের সংখ্যা, আমাদের দেশে যে অঙ্কের সংখ্যাগুলো আছে 1 থেকে 100 পর্যন্ত শিখি, এরপরে শত, এরপর হাজার, লক্ষ, কোটি। কিন্তু যখন সংখ্যা গঠন হয়ে যায় তখন আমরা কিন্তু কোটি থেকে বলি যে এত কোটি, এত লক্ষ, এত হাজার, এত শত, এত টাকা। এত কোটি, এত লক্ষ, এত হাজার, এত শত, এত টাকা শিখছি, কিন্তু ছোটর দিক থেকে বড়। আর বলার সময় সংখ্যা যখন গঠন হয়ে যায়, সংখ্যার পরিমাণ যখন বলতে হয় তখন বড়র দিক থেকে ছোটর দিকে পড়তে হয়, যে এত কোটি, এত লক্ষ, এত হাজার, এত শত, হ্যাঁ, এত টাকা। কি ঠিক নয় কি? তাহলে ঠিক এই পদ্ধতি তো আনা যেহেতু সবচেয়ে বড়, তাহলে আনা, গন্ডা, আনার ছোট কি গন্ডা, গন্ডার ছোট কি করা, করার ছোট কি ক্রান্তি, ক্রান্তির ছোট কি তিল। তাহলে আমরা জানলাম বড় সংখ্যা হইল আনা, এরপরে কি গন্ডা, এরপরে কি করা, এরপরে কি ক্রান্তি, এরপরে কি তিল। তাহলে যে নোটের মধ্যে দেখেন লেখা আছে যে বড়র দিক থেকে ছোটর দিকে পড়তে হয়। হ্যাঁ, তাহলে এখন আনার জায়গায় যদি লেখা থাকে 5 আনা, 5 আনা, এবং গন্ডার জায়গায় যদি লেখা থাকে 6 গন্ডা, এরপর করার জায়গায় যদি লেখা থাকে 2 করা, তারপর ক্রান্তির জায়গায় যদি লেখা থাকে 2 ক্রান্তি, 5 আনা, 6 গন্ডা, 2 করা, 2 ক্রান্তি, এরপরে যদি লেখা থাকে যে 10টি, তাহলে এটা কিভাবে প্রকাশ করতে হবে? তাহলে আমরা দেখেছি যে লিখন পদ্ধতিতে 5 আনা লিখতে হয় এভাবে, 5 আনা। এরপরে কি লিখতে হয়? 6 গন্ডা, এইভাবে। এরপরে কি করা কিভাবে লিখতে হয়? আমরা দেখেছি এইভাবে। ক্রান্তি লিখতে হয় কিভাবে? এরকম বাঁকা দুইটা টান দিয়ে ক্রান্তির ইলেক চিহ্ন। এবার তিল লিখতে হয় কিভাবে দেখছি? 10 লিখে 10 তিল, 10 লিখে 10-এর নিচে তিলের ইলেক চিহ্ন। তাহলে আমরা দেখছি যে লিখন পদ্ধতিতে 5 আনা এইভাবে লিখতে হয়, 6 গন্ডা এইভাবে লিখতে হয়, 2 করা এইভাবে লিখতে হয়, ক্রান্তি এইভাবে লিখতে হয়, তিল এইভাবে লিখতে হয়। আচ্ছা, তো এক পর্যায়ে শুরুতে ইলেক চিহ্ন দিলে বাকিগুলি পড়া যাবে। বাকিগুলো যদি পড়তে অসুবিধা না হয়, বুঝতে অসুবিধা না হয়, তাহলে 5 আনা শুরুতে ইলেক চিহ্ন, 5 আনা, 6 গন্ডা, 2 করা, 2 ক্রান্তি, 10 তিল। তাহলে আনা, আনার পরে আমরা জানি আনার ছোট সংখ্যা কি গন্ডা হয়, তাহলে এখানে 6 গন্ডা, আর গন্ডা অঙ্কের সংখ্যাই হয়ে থাকে। আর করার মানে কি দুইটা সোজা টান, তাহলে 2 করা বোঝা যায়, তাহলে 2 ক্রান্তি, 2 ক্রান্তি এরকম বাঁকা টান, দুইটা বাঁকা টান, তাহলে পড়া যায়। তারপর তিল, সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা হইলো তিল। হ্যাঁ, তাহলে ক্রান্তির পরে যেহেতু আছে তাহলে এটা তিল। তাহলে আমরা কি জানলাম? যে আনার পরে গন্ডা হয়, গন্ডার পরে করা হয়, করার পরে ক্রান্তি হয়, ক্রান্তির পরে তিল হয়। এই যে আনা, আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল। তাহলে যে আনার জায়গায় 5 আনা কিভাবে লিখতে হয়? এভাবে। তাহলে 5 আনা ইলেকশন এইভাবে দিলে বাকিটা যে 6 ঘন্টা 2 করা, 2 ক্রান্তি, 10 তিল, 6 ঘন্টা 2 করা, 2 ক্রান্তি, 10 তিল। তাহলে যেখানে পড়তে অসুবিধা দেখা দেয় না, যেখানে পড়তে অসুবিধা হবে না, বুঝতে অসুবিধা হবে না, সেখানে ইলেক চিহ্ন ব্যবহৃত হবে না। আর যেখানে পড়তে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে, সেখানে ইলেক চিহ্ন ব্যবহৃত হবে। যেমন উদাহরণ, একটা খতিয়ানে লেখা আছে যে এই লেখা আছে, তাহলে এই লেখা থাকলে আর পরিচয়ই নাই। যদি একানা তো অঙ্কের সংখ্যায় হয় না, আনা তো অঙ্কের, একানা তো এইভাবে লিখতে হয়। যদি এইভাবে লেখা থাকে একটা খতিয়ানে, আর কোনো পরিচয় নাই। কেন পরিচয় নাই? যেহেতু এইখানে এর আগের কোন সংখ্যাও নাই আর ইলেক চিহ্ন নাই। তাহলে এইখানে ইলেক চিহ্ন যদি এই ইলেক চিহ্ন দেয় হয়ে গেল 1 আনা, আর যদি এই ইলেক চিহ্ন দেয় হয়ে গেল 1 ক্রান্তি। তাহলে ক্রান্তির ইলেক চিহ্ন দিলে হয়ে গেল 1 ক্রান্তি,
আর আনার ইলেক চিহ্ন দিলে হয়ে যায় 1 আনা। এইখানে এই চিহ্ন দিলে কি হয় 16 আনা। আর যদি আমি এই চিহ্ন দেই তাহলে 1 গন্ডা। তাহলে আবার যদি এই ইলেক চিহ্ন দেই 1 তিল। ওইদিকে কি দেখেন আপনি, এদিকে তাকান। তাহলে একই সংখ্যা আমরা কি দেখলাম, যখন এই ইলেক চিহ্ন হবে 16 আনা, যখন এই ইলেক চিহ্ন হবে 1 ক্রান্তি 1 গন্ডা, তাহলে 16 আনা 1 গন্ডা, তাহলে 1 তিল। তাহলে আমরা জানি 16 আনা, গন্ডা এবং আনার যে তিলের যে হিসাব অঙ্কের সংখ্যাই হয়। কিন্তু পর্চা ক্ষতের লেখা আছে ইলেক চিহ্ন নাই, ইলেক মাত্রা নাই, তাহলে কি আপনার কোন সংখ্যার পরিচয়ই নাই। তাহলে ইলেক চিহ্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখন এটা কি লিখলাম, পরিচয় নাই। এখন যদি এই ইলেক চিহ্ন দেই 1 করা, যদি আমি এই ইলেক চিহ্ন দেই 4 আনা, এখন কি হইলো 8 আনা। এখন কি হইলো, মানে এটা তো একটা ইলেক চিহ্ন 2 করা। আচ্ছা, এখন মনে করেন একটা খতিয়ানের মধ্যে মনে করেন যে এইভাবে শুধু লেখা আছে, তাহলে কিন্তু পরিচয় নাই, তাহলে ইলেক চিহ্ন এখানে ব্যবহার করতে হবে। এখন মনে করেন এই লিখলাম, এখানে ইলেক চিহ্ন ব্যবহার করতে হবে। যদি না দেন তাহলে বিপদ আছে। যদি আমি এই লিখি তাহলে কি হয়ে যাবে, তাহলে আপনার পড়তে অসুবিধা দেখা দিচ্ছে না। তাহলে যদি আমি এই ইলেক চিহ্ন দেই 2 করা 1 ক্রান্তি, কারণ করার পর ক্রান্তি হয়ে থাকে, পরের ইলেক চিহ্ন না দিলেও চলবে। যদি আমি এই দেই 8 আনা 1 ক্রান্তি, কারণ ক্রান্তি তো পরের সংখ্যায়। আচ্ছা, যদি আমি ইলেক চিহ্ন এখানে ব্যবহার করি তাহলে 9 আনা হয়ে যাবে, 8 আনার 1 আনা 9 আনা হয়ে যাবে। বুঝে আসছে বিষয়গুলি? আচ্ছা, তাহলে এই প্র্যাকটিস গুলো আপনারা করবেন। এখন মনে করেন একটা সংখ্যা এই শুধু লেখা হয়েছে, পরিচয় নাই। আমি যদি এই ইলেক চিহ্ন ব্যবহার করি, অর্থাৎ গন্ডার ইলেক চিহ্ন ব্যবহার করলাম 10 গন্ডা হয়ে গেল, আমি তিলের ইলেক চিহ্ন ব্যবহার করলাম 10 তিল হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন একটা জায়গায় একটা খতিয়ানের মধ্যে শুধু লেখা হইলো এই, তাহলে কিন্তু পরিচয় নাই। তাহলে আমি যদি এইখানে এই ব্যবহার করি আর এখানে এই ব্যবহার করি, কি হলো 1 গন্ডা 1 তিল। আর যদি শুধু এই থাকে তাহলে পুরাটাই 11 গন্ডা। আর যদি এই হয়ে যায় 11 তিল, তাহলে দেখছেন কি দাঁড়ায়, ইলেক চিহ্নের কারণে একবার 1 গন্ডা 1 তিল হয়ে গেছে, আরেকবার হয়ে গেছে 11 গন্ডা, আরেকবার হয়ে গেছে 11 তিল। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার এটা প্র্যাকটিস করবেন, আপনারা কিন্তু বাড়িতে গিয়া এগুলো প্র্যাকটিস করবেন। যে নিচের নোটে কিন্তু উদাহরণ দেওয়া আছে আরো কতগুলি, ঠিক আছে? আচ্ছা, আমি কতগুলি সংখ্যা লিখি, আপনারা বলবেন আমি এটা কি লিখছি। কি লিখছি বলেন? হ্যাঁ, 2 আনা 13 গন্ডা 1 করা 1 ক্রান্তি 17 তিল। গুড। আচ্ছা, এবার কি লিখছি সেটা বলবেন। কি লিখছি? 3 আনা 10 গন্ডা 3 করা 1 ক্রান্তি 1 তিল। আচ্ছা, এখন কি আছে, 3 আনা 1 ঘন্টা বোঝা যায়। যদি আমি যদি এখানে ইলেক চিহ্ন না থাকে তাহলে বুঝাবে 3 আনা 11 ঘন্টা। আর যখন 1 তিল হবে তখন হবে 3 আনা 1 ঘন্টা, কারণ আনার পরে ঘন্টা বোঝা যায়। আর যেহেতু এটা তিল, এত তিলের ইলেক চিহ্ন ব্যবহার হবে, না হলে গন্ডগোল লেগে যাবে। কেন গন্ডগোল লাগবে? তখন বুঝাবে 3 আনা 11 ঘন্টা। বুঝতে পারছেন?
যেহেতু এক তিল, এটা ইলেক চিহ্ন ব্যবহার হবে। কি লিখছে? 4 আনা। এখন কি লিখছে? 5 আনা। আচ্ছা, 5 আনা 10 ঘন্টা 3 করা 2 ক্রান্তি, এরপরে কি লিখছে? 5 আনা, হ্যাঁ 5 আনা 10 ঘন্টা 3 করা 2 ক্রান্তি 18 দিন। তাহলে এভাবে অঙ্কের যে আপনার 16 আনা পদ্ধতির যে হিসাবগুলি এইভাবে প্রকাশ পায়, এইভাবে হিসাব করতে হয়। তাহলে আমাদের এই যে সংখ্যাটা হলো 5 আনা 10 ঘন্টা 3 করা 2 ক্রান্তি 18 দিন। এক খতিয়ানে যদি লেখা থাকে একজনের হিস্সা এই, তাহলে এই হিস্সা অনুযায়ী সে ওই খতিয়ান থেকে কতটুকু জমির মালিক, অথবা প্রতিটা দাগে দাগে সে কতটুকু জমির মালিক এই হিস্সা অনুযায়ী। বুঝে আসছে? আচ্ছা, তো প্র্যাকটিস করতে হবে আপনাদের। তাহলে এরপরে কি আছে? এই 4 নাম্বার টপিকসেরই দেখেন লেখা আছে রোমান সংখ্যায় 4। কি লেখা আছে? হ্যাঁ, তাহলে 16 আনা পদ্ধতির যোগ। তাহলে আপনার নোটের যে 4 নাম্বার পেজ দেখেন, এখানে কতগুলি যোগ আছে না? আছে? হ্যাঁ, ওইখানে কতগুলি এর যোগ আছে। হ্যাঁ, তারপরও আমি এই যোগ ছাড়াও আমি অন্য কয়েকটা যোগ দেই। তাহলে এই যোগটা আমরা করি। 1 নাম্বার একটা যোগ। তাহলে এই পদ্ধতির একটা যোগ। 2 নাম্বার একটা যোগ দেই। তাহলে এই যে এখানে সংখ্যাগুলি লিখছি, কি লিখছে? 8 আনা। পরের সংখ্যাটা কি? 5 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি। পরের সংখ্যাটা কি? 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। তাহলে এই দেখা গেল একটা খতিয়ানে 3 জনের হিস্সা আছে। 3 জন এই খতিয়ানের মালিক, তাদের প্রত্যেকের অংশ এখানে লেখা হয়। তাহলে এই যে টোটাল যোগফলটা কি হবে? অংশের যোগফল টোটালটা কি 16 আনার মধ্যে সীমাবদ্ধ না? তাহলে এখন 16 আনা হয় কিনা দেখি। এই 3 জনের যোগফলটা আমরা দেখি কত হয়। খেয়াল করেন, 2 ক্রান্তি আর 1 ক্রান্তি 3 ক্রান্তি। আমরা আর যাই কি করছি? 3 ক্রান্তিতে 1 করা, তাহলে 1 করা হাতে রইলো। এরপরে 2 করা আর 1 করা 3 করা হাতে আছে 1 করা, কত হইলো? 4 করা। তাহলে আমরা আর যাই পড়েছি 4 করা 1 ঘন্টা, 4 করায় 1 ঘন্টা। আচ্ছা, তাহলে 1 ঘন্টা রইলো হাতে। আচ্ছা, এইবার 13 আর 6 কত? 19 ঘন্টা। 13 ঘন্টার 6 ঘন্টা 19 ঘন্টা। তাহলে হাতে রয়েছে কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 19 আর 1 কত হইলো? 20 ঘন্টা। আর যাই পড়েছি 20 ঘন্টা 1 আনা, তাহলে হাতে রইলো 1 আনা। এবার আনাগুলি যোগ করি। 8 আনা আর 5 আনা 13 আনা। 13 আনার 2 আনা 15 আনা, হাতে আছে 1 আনা, তাহলে 16 আনা। তাহলে এই যোগফল 16 আনা। 1 নম্বরের যোগফল কত? 16 আনা। তাহলে আর যাটা গুরুত্ব আছে, আর যাটা মেমোরিতে যদি না থাকে আপনি যোগফল করতে সমর্থ হবেন না। আর যাটা সবার আগে ব্রেনে কম্পোজ করে ফেলতে হবে হিসাবটা। এই আর যাটা 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করায় 1 ঘন্টা, 20 ঘন্টায় 1 আনা, 16 আনায় সম্পূর্ণ অংশ। তাহলে এই আর যাটা আমাদের মেমোরিতে না থাকলে আপনি কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সব জায়গায় ধরা হইবে। তাহলে 20 ঘন্টায় 1 আনা,
3 ক্রান্তিতে 1 করা, 4 করা 1 ঘন্টা, 20 ঘন্টা 1 আনা, 16 আনা সম্পূর্ণ অংশ। এটা মেমোরিতে রাখতে হবে আর জায়গা। আচ্ছা, তাহলে 2 নম্বরের এটা দেখেন, 2 ক্রান্তি আর 2 ক্রান্তি, 4 ক্রান্তি, 5 ক্রান্তি, 6 ক্রান্তি। তাহলে আর যাই পড়েছি 3 ক্রান্তিতে 1 করা, তাহলে 6 ক্রান্তিতে কয় করা হবে? 2 করা। তাহলে 2 করা হাতে রইলো। তাহলে এদিকে 2 করা আর 2 করা 4 করা, 5 করা 6 করা, হাতে আছে 2 করা 8 করা। আর যাই পড়েছি 4 করা 1 ঘন্টা, তাহলে 8 করায় কয় ঘন্টা হবে? 2 ঘন্টা। 8 করায় 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা হাতে রইলো। এবার 13 আর 13 26, 26 আর 6 32, 32 আর 6 38 ঘন্টা, হাতে আছে কয় ঘন্টা? 2 ঘন্টা। কয় ঘন্টা হইলো? 40 ঘন্টা। তাহলে আর যা পড়ছি 20 ঘন্টা 1 আনা, তাহলে 40 ঘন্টা কয় আনা? 2 আনা হাতে রইলো। তাহলে এবার আনাগুলি যোগ করি, 5 আনা 5 আনা 10 আনা, 2 আনা 12 আনা, 12 আনার 2 আনা 14 আনা, হাতে আছে কয় আনা? 2 আনা। তাহলে 14 আনার 2 আনা 16 আনা। এই হলো 16 আনা। তাহলে এগুলো প্র্যাকটিস করবেন, কিছু যোগ দিয়ে দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবেন। নিজের অঙ্কের সংখ্যা লিখে আনার সংখ্যা লিখে যোগ করবেন। এই সপ্তাহব্যাপী প্রতিদিন প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু এটা আয়ত্তে আসবে না। আজকেই গিয়া লিখন পদ্ধতি, যে আমি দেখি লিখন পদ্ধতিটা পুরা আমি মুখস্থর আগে লিখি, এক তিল থেকে শুরু করে 16 আনা পর্যন্ত মুখস্থ লিখবেন। আজকেই প্র্যাকটিস করবেন, আনাটা ব্রেনে আজকেই কম্পোজ করে ব্রেনে ঢুকাই দিবেন, না হলে যোগ বিয়োগ গুণ ভাগ হবে না। বিশেষ করে যে আইনজীবী সাহেব, আপনার দরকার হবে বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, যোগ গুণ ভাগ এই পদ্ধতি করতে গিয়া বগুড়া বারে, উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বার, রিচ বার হইলো বগুড়া বার। যারা জানেন, আইন অঙ্গনে যারা আছেন, তো একটা বিচার চলতেছিল, মানে কোর্টে তখন একটা মামলা চলমান ছিল। জাজ সাহেব বুঝতেছে না, এখন ওইখানকার যে সিনিয়র আইনজীবী উনিও বুঝাইতে পারতেছেন। বগুড়ার শাহজাহান সাহেব, অ্যাডভোকেট শাহজাহান সেক্রেটারি ছিল, ওনার লিখিত কিন্তু যে করাক্রান্তি এর উপরে বইও আছে। হ্যাঁ, এই যে এইগুলো, এই আজকে যে বিদ্যাটা এর উপরে কিন্তু বইও আছে ওনার। তো যাই হোক, আমি ক্লাসে গেছি, উদ্বোধনী ক্লাসে এটা ধরে বলছি, উদ্বোধনী ক্লাস। সেই বেচে আমার 130 জন আইনজীবী ছিল, 130 জন আইনজীবী ভর্তি। তখন বগুড়া বারে 750 আইনজীবী ছিল। এখন বুঝেন, তখনকার আমলে 750 আইনজীবী উত্তরবঙ্গের রাজশাহীতেও ছিল। এত বড় বার বগুড়া বার। তো বগুড়া বার অনেক বড় রিচ বার। তো এরা কি করছে, এই ক্লাসগুলির উপরে যে সকল আইনজীবী ইন্টারেস্টেড, মানে এক একজনে, মানে উদ্বোধনী ক্লাসে আমাকে ঠেকানোর জন্য, এটা ফখরুল সরকারের আমলের ঘটনা, এক একজনে এক এক বিষয় নিয়ে আসছে। বারের সভাপতি সেক্রেটারির মধ্যে প্রতিযোগিতা হয়েছিল কার রোল নাম্বারটা 1 হবে। ওই শাহজাহান সাহেব তখন ছিল সেক্রেটারি, আর জিপি ছিল তখন হইলো ওই আল মাহমুদ সাহেব, উনি বগুড়া আইন কলেজের প্রিন্সিপাল। উনি মারা গেছে, এই যে আপনার আওয়ামী লীগ সরকার ফল করার 1 মাস পরে মারা গেছে। ভালো একটা পদ পদবী ছিল বগুড়া। তো এই বগুড়া আইন কলেজের যিনি প্রিন্সিপাল আর এই শাহজাহান সাহেবের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল ওই দিনই। মানে দুইজনে বলতেছে যে আমার রোল নাম্বার 1 হবে। এখন আল মাহমুদ সাহেবের ওই বারের মধ্যে ম্যাক্সিমাম আইনজীবী হলো তার ছাত্র বগুড়া আইন কলেজের। সে বলতেছে, স্যার আমার এখানে ম্যাক্সিমাম হলো আমার ছাত্র, না আমার একটা প্রেস্টিজ আছে না স্যার, আমার রোল নাম্বারটা 1। এখন বুঝেন যে তারা প্রতিযোগিতা করছে এই বেসটা, এই কোর্সটা করার জন্য, যে কার রোল নাম্বারটা 1 হবে। তাদের মধ্যে শিক্ষার প্রতি কত আগ্রহ দেখেন। পরে হাউজের মধ্যে গণভোট, মানে প্রায় 200-250 আইনজীবী আসে। হাউজের মধ্যে গণভোট দিতে হয়েছে যে কার রোল নাম্বার 1 হবে, হাত তোলে, কার রোল নাম্বার 2 হবে। পরে ওই যে আপনার রোল নাম্বার 1 হবে আল মাহমুদ সাহেব জিপি, তার পক্ষে হাত তোলা ছিল যে উনি আমাদের স্যার, একটু সম্মানের ব্যাপার আছে স্যার, এখানে ওনাকে দিবেন। আর বারের যিনি সেক্রেটারি, উনি যখন আমাকে অনুমোদন দেয়, তখনই আমাকে বলছিল
যে আজকে আমি আপনার ছাত্র হয়ে গেলাম, আমার রোল নাম্বারটা যেন এক হয়। ওই অনুমোদন দেওয়ার সময় আমার বলছে, উনি যখন স্বাক্ষর করে এর আগে বলছে আমার রোল নাম্বারটা যেন এক হয়। এখন বুঝেন কত তাদের মধ্যে আগ্রহ। তা ওই শাহজাহান সাহেব একটা মামলা ছিল, উনি বারের সভাপতি হিসেবে সেক্রেটারি হিসেবে ওনারা হায়ার করে নিয়ে যেত আইনজীবী, ওই আইনজীবী পড়তে হয়েছে। একটা দলিলে লেখা ছিল, একটা দলিলে লেখা ছিল এই এত বিঘা, এত বিঘা, কিন্তু সে বলতে পারে না এটা হলো, মানে আমরা মানে যখন আনাগন্ডা কোরাকান্তি হিসাব বিঘার হিসাবে চলে যাব, তখন এটা হয়ে যাবে 1 বিঘা, 20 কাঠায় 1 বিঘা, বুঝতে পারছেন? তখন হয়ে যাবে 1 বিঘা, আর এটাই যাবে কাঠা। এখন কি 12 কাঠা, তাহলে 1 বিঘা 12 কাঠা, এর মানে কি 1.25 বিঘা, 1.25 বিঘা। এবং শতাংশে গেলে যদি 33% সরকারি মাপ হয়, তাহলে 1 বিঘা সমান 33, আর 12 কে 1.65% যেহেতু 1%, এই 1 কাঠা গুণ দিলে এসে যাবে বাকিটা টোটালটা কত শতাংশ হবে। জাজও বুঝতে পারতেছে না, পুরাতন দলিল, এই ব্রিটিশ আমলে যখন জরিপ চলমান ছিল ওই অবস্থার দলিল, তখন জরিপ পাবলিশ হয় নাই, আর কিছুদিন পরে হইলো গ্যাজেট হয়েছে। ওই আমলের দলিল, এখন বুঝেন অবস্থাটা কি, দলিল লেখা আছে এত বিঘা। এখন এর মানে কত বিঘা বা কত শতাংশ এটি করতে পারে, এটা মামলা চলমান আছে, খালি ডেটই বলে। জাজও বুঝতেছে না, সমাধান করতে পারতেছে না, সে যে একটা রায় দিবে এই দিবে এটার উপরে আইনজীবী বুঝাইতে পারতেছে না। পরে উদ্বোধনী ক্লাসে আমার দইরা বসছে যে স্যার একটা দলিলে কপি নিয়ে আসছে মামলার, এটা একটা স্যার মামলা আমাদের চলমান, এখন লেখা আছে দলিলে স্যার এটা, এর মানে কি স্যার? তখন আমি করিয়া দিলাম এর মানে হলো এত শতাংশ, হিসাব বুঝাই দিলাম। ওই আরো কিছু প্রশ্ন নিয়ে আসছিল, কিছু ফারাইজারি নিয়ে আসছিল, কিছু নিয়ে আসছিল। ওইখানকার বগুড়া বারের তৎকালীন আমলে সবচেয়ে যিনি ঘাগু সিভিল লয়ার, উনি ফারাইজে খুব পণ্ডিত, সুপণ্ডিত, উনি এমন কিছু ফারাইজ নিয়ে আসছে, জটিল জটিল কিছু ফারাইজ নিয়ে আসছে। যখন ওইখানে আমি বিষয়টা সিম্পল ভাবে বুঝাই দিলাম, আইনজীবীদের মধ্যে যে একটা প্রাণচাঞ্চল্য আসলো। এরপরে উনি ওই যে উনি কিন্তু আবার তখন ওই যে আবার বগুড়া বারের আবার সার্ভে কমিশনার, একে তো প্রাক্তন, ওনার প্র্যাকটিসের বয়স 50 বছরের উপরে, এর মধ্যে সার্ভে কমিশনার, এর মধ্যে যত ফারাইজ নিয়ে জটিল ওনার কাছে যায়। এই পাটারে হায়ার করে নিয়েছে, এই আইনজীবীকে হায়ার করে নিয়েছে ঘাটানোর জন্য। এগুলো নিয়ে তো আমাদের প্র্যাকটিসে, এগুলো ঘাটায় আমাদের কাছে কুলকিনারা আমাদের তো আছে এগুলি, তাই না? এগুলো তো আমাদের জানা আছে। আর কোন কোন বিষয়ে মানুষ প্রশ্ন করতে পারে এগুলো আমার ভালো করে জানা আছে। বারে যখন যায়, বিশেষ করে আইনজীবীদেরকে পড়ানো কিন্তু চারটিখানি বিষয় না, এরা কিন্তু অনেক জটিল জটিল প্রশ্ন করবে, যেটা সাধারণ লোকে জানে নাই, প্রশ্নগুলি জানেই না প্রশ্ন করবে কি। এই জন্য বারে ক্লাস নেওয়া হার্টের প্রয়োজন। বারে ক্লাস নেওয়ার মতো মানে টিচার খুব কমই আছে, আমার ছাত্র ছাড়া সম্ভব না বারের ক্লাস নেওয়া। কোন টিচার যদি আমার ছাত্র হয় তাহলে সে বারে ক্লাস নিতে পারে, আর এছাড়া বারে যে বেসগুলি হয় এটা সম্ভবই না। কারণ বারে আইনজীবীরা বুঝেন না, বিভিন্ন ভাবে কাটাবে, বিভিন্ন ভাবে প্রশ্ন করবে। এই বগুড়া বারে আমার আবার উত্তরবঙ্গ মৌচাষী সমিতি আছে, এটার আমি একজন মেম্বার। তো মৌচাষী সমিতির যিনি সভাপতি, সে গেছিল আমার সাথে দেখা করতে বগুড়া বারে ক্লাস। আমি বললাম যে অমুক দিন আসতেছি, আইসা দেখা করো। আমার আবার মৌমাছির খামার আছে, তো ওই জন্য উত্তরবঙ্গ মৌচাষী সমিতির আমি সভাপতি আর কি, মানে ওই সংগঠনটা আমি করছি। তো আমি একজন সদস্য রয়েছি, যে অন্য কোনো পদ পদবি নিলে সম্ভব না। পরে তারা এসে দেখা করলো। এখন মনে করেন আইনজীবীরা যেভাবে প্রশ্ন করতেছে, ওই যে সভাপতি ছিল মৌচাষী সমিতির, সেও মানে আমাদের সার্ভেয়ার ছিল, আমারই ছাত্র। পরে সে মানে ভেবাচাকা খাই দিতেছে, এত জটিল জটিল প্রশ্ন করতেছে। হ্যাঁ, তো ওনারে বললাম আপনি কিছুক্ষণ লেকচার দেন। স্যার খুব পণ্ডিত, এমনি সার্ভেয়ার কিন্তু খুব পণ্ডিত।
স্যার আইনজীবীরা যেভাবে প্রশ্ন করতেছে তাদের যে দাস এগুলো স্যার সমস্যা, স্যার আপনি ক্লাস করেন স্যার। বাইরের কোনো ক্যাম্পাস হলে আমি লেকচার দিতে পারতাম। তাহলে এর মানে কি, আইনজীবীদের জানার ইচ্ছা অনেক, বুঝার ইচ্ছা অনেক। অনেক আইনজীবী আছে জেনে বুঝেও প্রশ্ন করবে। ঠিক আছে, তো যাই হোক, তো আপনারা বিষয়টা তো বুঝতে পারলেন যে এই লিখন পদ্ধতিতে একসময় আমাদের দেশের যে জমির পরিমাণ, এই যে পাখি, কানি পাখি, গন্ডা, করা, ক্রান্তি, তিলে হিসাব হইত। বুঝতে পারছেন? তাহলে এই যে বিঘা কাটার হিসাবগুলো এই লিখন পদ্ধতিতে লেখা হইত। আজকের যে 16 আনা পদ্ধতিতে লেখা হইত, এই পদ্ধতিতে আমাদের দেশের কি সকল হিসাব হইতো। এই যে একটু আগে আমি ক্লাসের শুরুতেই বললাম যে আপনার দ্রব্যাদি কিনবো, যেমন চাল, ডাল, তেল, লবণ কিনবো, এই হিসাবে লেখা হইত। মানে এই হিসাব লিখন পদ্ধতি আকাশে পর্চা করতে আনে। এটা আপনার যতক্ষণ পর্যন্ত সিএস রেকর্ডকে টানতে হবে, পূর্ববর্তী রেকর্ড গুলোকে টানতে হবে, এই লিখন পদ্ধতি আপনার লাগবে। কারণ আপনি সিএস কে তো বাদ দিয়ে হিসাব করতে পারতেছেন না, আপনি এস এর রেকর্ডকে বাদ দিয়ে হিসাব করতে পারতেছেন না, আপনি আর এস রেকর্ডকে বাদ দিয়ে হিসাব করতে পারতেছেন না। তো কাজে এই পদ্ধতি লাগবেই আপনার। এই পদ্ধতির হিসাব জানতেই হবে। অনেক জটিল জটিল হিসাব কিতাব আপনাদেরকে করতে হবে। অনেক সময় পর্চা ক্ষতি আনে, এমন পর্চা ক্ষতি আনে আসবে যে কিছু ইয়ের মধ্যে ইলেকশন ব্যবহার হয়, প্রিন্টিং এ মিস্টেক, ইলেকশন ব্যবহার হয় না। যেমন ওই যে কাপাসিয়ার টোক এলাকার এক হিসাবের মধ্যে এক ভদ্রলোকের হিসাব, তার অংশ আসবে 4 আনা, কিন্তু আপনার হিসাব আয় রয়েছে হলো 1 করা। প্রিন্টিং মিস্টেক, 4 আনা আসবে, সেখানে রয়েছে 1 করা। এটা নিয়ে তো দেন দরবার, অনেক দেন দরবার শুরু হয়েছে। এখন এক আইনজীবী কইছে তোমার ওই দাদা তো মাত্র 1 করার মালিক, আর সে তো 4 আনার মালিক না, এই যে এত সম্পত্তি খাইতেছে, এটা ভাও খাইতেছে, খরচা করতে দৈরা করতেছে, 1 করার মালিক। এখন বুঝেনি অবস্থাটা, দাদার আমল চলে গেছে, বাবার আমল শেষ, আর নাতিদের আমল। তোমার দাদাই তো তোমরা 1 করার মালিক, এখন তোমরা যে খাইতে সালিশ হয়েছে, বলতেছে তোমরা নাতিরা তো 1 করার মালিক, তোমরা এত সম্পত্তির মালিক তো না। এখন যে এটা প্রিন্টিং মিস্টেক, এটা যে রেকর্ড সংশোধনের মামলা করতে হবে, এটা তো আর জানেও না যে এগুলো কুলকিনারও না। এটা ই হয়ে গেল, সালিশ দরবার হয়েছে। সালিশ দরবারে আমার এক ছাত্র তখন চলমান পেস, মানে কাপাসিয়া, সে আবার ওই আওয়ামী লীগের নেতা। তো সে এসে বলতেছে স্যার একটা দরবার করছি স্যার, পর্চা খতিয়ান, এই ক্লাসটার মধ্যে সে মানে ই কইরা বললো যে স্যার একটা দরবার করছি, এটা কুলকিনারা পাই না, এখন স্যার খতিয়ান দিয়ে আমি নিয়ে আসবো পরের ইয়েতে, পরের ক্লাসে। ওই ভদ্রলোকদের সহকারে ক্লাসে নিয়ে আসছে। খতিয়ান দইরা দেখি যে 16 আনা টোটাল যখন হিসাব করি, এটা 1 করা হবে না, এটা 4 আনা হবে। হ্যাঁ, এটা 1 করা হইলে 16 আনা হিসাবটা হয় না। আপনি যখন একটা খতিয়ান দইরা যোগফল 16 আনা হইতে হবে, একটা খতিয়ানার সকল অংশীদারের অংশের যোগফল হইতে হবে 16 আনা। যদি বেশি হয়ে যায়, কম হয়ে যায়, তাহলে বুঝবেন যে অংশে গন্ডগোল, কারো অংশে গন্ডগোল আছে, এটা অশুদ্ধ। এই খতিয়ানে যে অংশগুলো লেখা আছে প্রিন্টিং মিস্টেক, অশুদ্ধ। আচ্ছা, এখন লাস্ট পর্যায়ে আমার কাছে নিয়ে আসছেন, হিসাব করে দিয়ে এটা তো 4 আনা হবে, এটা তো 1 করা হবে। তো 4 আনা যখন হয় তখন 16 আনা হয়। এখন লাস্ট পর্যায়ে স্যার এটা কি করতে পারি, এখন তো আমগো তো স্যার দেখেন আমরা জায়গা সম্পত্তি সব লই গেছে, মানে 1 করা 4 আনার সম্পত্তির যে মালিকটা, মানে যতটুকু জমি পাবে 1 করা, তো 4 আনা কোথায় আর কোথায় 1 করা, এই যে তোমরা তো এত সংখ্যা মালিক না, তোমার দাগে দাগে 1 করা অনুযায়ী না, একেবারে এক সার্ভেয়ারে মনে মনে তছনছ করে ফেলেছে। সালিশ দরবার বসাইয়া গ্রামের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, জমি নিছে, জোর করে করে নিছে। অন্যান্য দাদা বড় বংশ, অন্যান্য দাদার ইয়েরা আর তাদের দাদা বাবা বা ওই একজন একজন কইরা জন্ম নিচ্ছে। এদের মানুষ কম, সম্পত্তি অনেক, আর তাদের মানুষ বেশি, সম্পত্তি কম। যে বন্টন হয়ে গেছে, অনেক ওয়ারিশ বেশি, কারণ লোভ হইল এদের সম্পদের উপরে, সম্পত্তি অনেক, বিঘার বিঘা মনে করেন সম্পত্তি, 100 বিঘার কম না সম্পত্তি তার বাগে। এখন মনে করেন সব বেহার, এখন প্রভাব খাটাইছে, টাকা পয়সা ডালছে তারা,
পরে কয় স্যার কি করতে পারি, কি আর করবে, মাতবরের বললাম তো আপনাকে, কয় স্যার বুঝি না কি করবো, এই জন্য তো ট্রেনিং নিতে আসছি। তো নাম হলো এমদাদ। পরে কয় স্যার কি করবো, আমি কি করেন, এসআর একটার অধীনে একটা মামলা করেন, একটা আপনার অ্যাডভোকেট অমুক আমি পাঠাই দিচ্ছি গাজীপুরে। পরে গিয়ে লাস্ট পর্যায়ে যে রেকর্ড সংশোধনের বিষয়ে তারা মামলা করছে। পরে লাস্ট পর্যায়ে ওইখানে আবার সালিশ একটা ডাকছি আমরা, সালিশ ডেকে পরে তাদের ফারাইজ কইরা পূর্ববর্তী ফারাইজ করতেছে আমার, যেই সম্পত্তির আছে রেকর্ডদারি অমুক, অমুকের এই কয় সন্তান, তাহলে প্রত্যেকের অংশ হয়ে তাহলে অমুকের ভাগে 4 আনা অংশে মালিক। আপনার এক করা কিভাবে হয় বুঝেন কি, ওই সার্ভেয়ার পরে ধমকাইছে আমার। আমি বললাম কোন প্রতিষ্ঠান ট্রেনিং করে আসছেন আপনি? পরে যায় কোন একটা প্রতিষ্ঠান বলছে যে এই জন্য আপনার এই অবস্থা, আপনি ফারাইজ বুঝেন, আপনি দেখবেন না, এই বিষয়গুলো তো দেখতে হবে। আপনি যদি ফারাইজ না বুঝেন পর্চা করতে ভুল ভ্রান্তি গুলো তো ধরা সম্ভব না। হ্যাঁ, এগুলো ধরতে হবে। পরে যাই হোক, পরে লাস্ট পর্যায়ে বৈশে সালিশ ধরার বৈশে বললাম যে পূর্ববর্তী যার যার অবস্থানে চলে যান, আর যারা জোর করে দল করছেন সারেন আল্লাহ রাস্তায় সব। পরে এই সালিশ ধরে আমাকে হায়ার করে নিয়েছিল। পরে এইখানে বৈশা আরো সার্ভেয়ার, ওই অঞ্চলের যারা সার্ভেয়ার মানে কাপাসিয়ার যারা আমাদের সার্ভেয়ার আছে এদেরকে ডাকাইছি, বড় বড় সার্ভেয়াররা আসছে, কিছু মাতবর প্রধান আছে আরো আমাদের ছাত্র, এদেরকে নিয়ে বৈশা পরে এটা মিট করছে। পরে মামলার আগে ঠিক আছে, এটা রেকর্ড সংশোধন হয়ে আসবে, সমস্যা তো নাই। তো এইগুলো আপনাদের বুঝতে হবে। অনেক সময় যে উনি আইনজীবী রেকর্ডে ভুল আসছে, জরিপ চলমান কারণে ভুল আসছে, তো ওনার কাছে যাবে, যখন এই রেকর্ডের এখন উনি যদি এই বিষয়গুলো না বুঝেন তাহলে কোর্টে তো বুঝাইতে পারবে না যে অংশটা এই হবে। হ্যাঁ, যেমন এই যে 4 আনা এই অংশটা এই হবে না এই হবে, খারাজ করে তাকে দেখাইতে হবে কোর্টে, এই জিনিসটা বুঝাইতে হবে, জাজকে বুঝাইতে হবে, তাহলে অংশ এই হবে না, আসবে হলো এই। হ্যাঁ, এইভাবে যে এটা প্রিন্টিং মিস্টেক এবং ফারাইজও দেখেন এটা এই হয় না এই হয়, ঠিক আছে, তো এইগুলো বুঝতে হবে। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন কঠিন না। এখন আপনার এলাকায় যদি 33% বিঘা হয় তাহলে মানে 1 বিঘা মানে 33%, আর ওইখানে আছে 12 কাঠা। আচ্ছা, এরপর যোগ গেল, এরপরে বিয়োগ। বিয়োগ দেখেন এখানে অনেকগুলো আছে, 4 নাম্বারে আছে বিয়োগ। আচ্ছা, একটা বিয়োগ করাই। বিয়োগ 16 আনা থেকে বিয়োগ করবেন 5 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি 10 তেল বিয়োগ করবেন সবাই। 16 আনা থেকে বিয়োগ আল্লাহ, আমি অনেক ঘটনা বলি, অনেক কাহিনী বলি শিক্ষা নেওয়ার জন্য, শিক্ষামূলক। এই বিষয়গুলো না বললে তো আপনাদের ব্রেনে ঢুকবে না বিষয়গুলো, যে কি কি জটিলতা হয়ে থাকে। এই জমি সংক্রান্ত বিষয়ে কত সালিশ দরবার আপনাদেরকে হায়ার করে নিবে, তখন এই বিষয়গুলো মেকআপ যাতে দিতে পারে, এই জন্য 2-1টা ঘটনা এইভাবে, এটা আপনাদের শিক্ষণীয় একটা পার্ট, একটা শিক্ষার পার্ট। তাহলে করেন দেখি বিয়োগটা সবাই। ম্যাডাম, এই ক্লাসটা তো পাইছেন আপনি, প্র্যাকটিস করতে হবে, নিজেদের জায়গার সম্পত্তি তো রক্ষণাবেক্ষণ করতে হবে। হ্যাঁ, মনে করেন একটা ক্ষতি আমি 16 আনা জমি আছে, এর থেকে একজনের অংশ গেলে বাকি অংশটা কত থাকবে, তাহলে বাকি অংশগুলো অন্যান্য ওয়ারিশের সম্পত্তি অংশ, এই জন্য বিয়োগ শিখতে হয়। হ্যাঁ,
হ্যাঁ, এটা তো পূর্বেই আপনাকে দেওয়া হয়েছে, প্র্যাকটিস করতে হইব। আচ্ছা, তারপর আমি আজকে দিলাম, এটা আবার ক্লাস শেষে জমা দিয়ে দিবেন। 4 নাম্বার পেজটা বিয়োগ আছে। শীট তো সবসময় দিব না, ওই শীট আপনার কাছে যেগুলো থাকবে সেগুলি আপনি, এটা তো বারবার দেওয়া হবে না একই ব্যক্তিকে শীট। প্র্যাকটিস করবেন, সবসময় চর্চা রাখবেন, চর্চা না রাখলে কিন্তু আপনার সমস্যা। একটা করাই দেব। আচ্ছা, তো উপরের সংখ্যাটা 16 আনা, নিচের সংখ্যা কি 5 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি 10টি। তাহলে 16 আনা থেকে যদি বিয়োগ করি, তাহলে 16 আনাটা আমি 3 পর্যন্ত আগে ভেঙে উপরে লিখে নিয়ে যদি আমি বিয়োগ করি তাহলে সহজ হবে। তাহলে এই 16 আনাকে 3 পর্যন্ত আমি ভেঙে যদি লিখি তাহলে এক সংখ্যা করে কম লিখে লিখে যেতে হবে, তাহলে 3 পর্যন্ত যাওয়া যাবে না। দেখেন 16 আনার জায়গায় আমি এক সংখ্যা যদি কম লিখি তাহলে কি লিখবো, 15 আনা লিখবো না? তাহলে 15 আনা কিভাবে লেখে, এই 15 আনা, তাহলে 1 আনা তো হাতে রইলো, তাহলে 1 আনা সমান কয় ঘন্টা, 20 ঘন্টা। তাহলে আমি লিখবো কয় ঘন্টা, 19 ঘন্টা লিখবো, এক সংখ্যা করে কম লিখে লিখে যাব। তাহলে 16 আনার জায়গায় লিখলাম 15 আনা, তাহলে হাতে রইলো কত, 1 আনা। তাহলে 1 আনা সমান কয় ঘন্টা, 20 ঘন্টা। আমি যদি 20 ঘন্টা লিখে পারি আর তো সামনে যাওয়া যাবে না, তাহলে আমাকে লিখতে হবে 19 ঘন্টা। কি লিখতে হবে, 19 ঘন্টা। তাহলে হাতে কয় ঘন্টা রয়ে গেল, 1 ঘন্টা। 1 ঘন্টা সমান কয় করা, 4 করা। 4 করা লিখে ফেললে তো আমি সামনে আগাইতে পারবো না, তাহলে আমি লিখবো 3 করা। তাহলে হাতে রয়ে গেল কয় করা, 1 করা। তাহলে 1 করা সমান কয় ক্রান্তি, 3 ক্রান্তি। আমি এক সংখ্যা কম লিখবো, কয় ক্রান্তি লিখবো, 2 ক্রান্তি। তারপরে হাতে রয়ে গেল 1 ক্রান্তি, 1 ক্রান্তি সমান কয় তিল, 20 তিল। তিলে কি এই যেহেতু শেষ, এতে 20 তিল। তাহলে দেখি এই সংখ্যা মানে এই কিনা, আমি যে ভাঙছি ভেঙে লিখছি এই সংখ্যাটা মানে এইটা কিনা। তাহলে দেখেন 20 তিলে কি 1 ক্রান্তি, 1 ক্রান্তি আর 2 ক্রান্তি 3 ক্রান্তি। 3 ক্রান্তিতে কি 1 করা, 1 করার 3 করা 4 করা, 4 করা কি 1 ঘন্টা, 1 ঘন্টার 19 ঘন্টা 20 ঘন্টা। 20 ঘন্টা কি 1 আনা, 1 আনার 15 আনা, এই হলো 16 আনা। তাহলে আমার ভেঙে লেখাটা সঠিক। তাহলে কিভাবে লিখতে হয়, এক সংখ্যা করে কম লিখে লিখে যেতে হয়। আচ্ছা, এবার দেখেন সহজে বিয়োগ করতে পারবেন। তাহলে এখানে কি 10 তিল, হ্যাঁ, তাহলে ক্রান্তি থেকে ক্রান্তি 2 ক্রান্তি গেলে কিছুই থাকে না। তাহলে 3 করা থেকে 2 করা বিয়োগ করলে কি 1 করা। তারপর 19 ঘন্টা থেকে 6 ঘন্টা বিয়োগ করলে কি 13 ঘন্টা। আচ্ছা, 15 আনা থেকে 5 আনা বিয়োগ করলে অবশিষ্ট থাকে কত, 15 আনা থেকে 5 আনা গেল বা, তাহলে 10 আনা। তাহলে 10 আনা, তাহলে 10 আনা 13 ঘন্টা 1 করা 10 তিল। বুঝে আসছে? দেখেন 20 থেকে 10 তিল গেলে থাকে কত, 10 তিল। ক্রান্তি থেকে এই 2 ক্রান্তি গেলে কিছু থাকে, থাকে না। এই পদ্ধতিতে কিন্তু শূন্য নামানো যাবে না, বুঝতে পারছেন? এই পদ্ধতিতে শূন্যের ব্যবহার নাই। হ্যাঁ, এভাবে তো করা যাবে না, ফাঁকাই থাকবে। আচ্ছা, 3 করা থেকে 1 করা 2 করা বিয়োগ করলে অবশিষ্ট থাকে 1 করা। 19 ঘন্টা থেকে 6 ঘন্টা বিয়োগ করলে অবশিষ্ট থাকে 13 ঘন্টা। এইবার 15 আনা থেকে 5 আনা বিয়োগ করলে অবশিষ্ট থাকে 10 আনা। হ্যাঁ, তাহলে আমার বিয়োগ ফল কত, বিয়োগ ফলটা কত, 10 আনা 13 ঘন্টা 1 করা 10 তিল। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা 2 নম্বর আরেকটা বিয়োগ দিই। 8 আনা থেকে বিয়োগ,
8 আনা থেকে বিয়োগ করেন 2 আনা, 13 গন্ডা, 1 করা 1 ক্রান্তি, 11 তিল। না, এটা 16 আনার মতো ভেঙ্গে লিখবেন। এটা কি 16 আনার মতো ভেঙ্গে ভেঙ্গে লিখতে হবে। তাহলে 8 আনার জায়গা আমি লিখবো কয় আনা? 7 আনা। এরপরে কি লিখবো? 19 ঘন্টা। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আসি তো কলেজে, 4 তলায়, 4 তলায়। আসছেন নাকি? আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমি 7 আনা, 8 আনার জায়গায় কত লিখবো? 7 আনা। এরপরে কি 1 আনা রয়ে গেল। 1 আনা সমান কয় ঘন্টা? 20 ঘন্টা। আমি লিখবো কয় ঘন্টা? 19 ঘন্টা। এরপরে 1 ঘন্টা রয়ে গেল হাতে। 20 ঘন্টার জায়গায় 19 ঘন্টা লিখছি, তাহলে 1 ঘন্টা রয়ে গেল না? তাহলে 1 ঘন্টা সমান কি? 1 ঘন্টা সমান 4 করা। তাহলে আমি লিখবো 3 করা। 3 করা। এরপরে কি 1 করা হাতে রয়ে গেল। 4 করার জায়গায় 3 করা লিখছি, হাতে রয়ে গেল 1 করা। 1 করা সমান কয় ক্রান্তি? 3 ক্রান্তি। আমি লিখবো কয় ক্রান্তি? 2 ক্রান্তি। এক সংখ্যা করে কম লিখবো। তারপরে 1 ক্রান্তি হাতে রয়ে গেল। 1 ক্রান্তি সমান কয় তিল? 20 তিল। যেহেতু তিলে গিয়া শেষ, সাথে 20 তিল লিখে ফেললাম। তাহলে আমার বাংলাটা সঠিক হলো কিনা দেখি। তাহলে 20 তিল 1 ক্রান্তি, আর 2 ক্রান্তি 3 ক্রান্তি। 3 ক্রান্তিতে 1 করা, 1 করার 3 করা 4 করা। 4 করায় কি 1 ঘন্টা। 1 ঘন্টার 19 ঘন্টা, 20 ঘন্টা। 20 ঘন্টা কি 1 আনা। 1 আনার 7 আনা, এই হলো 8 আনা। তাহলে আমার বাংলা সঠিক। এবার বিয়োগটা করে ফেলেন সবাই। তাহলে 20 ঘন্টা থেকে 11 ঘন্টা বিয়োগ করলে অবশিষ্ট কয় ঘন্টা? 20 তিল থেকে 11 তিল বিয়োগ করলে 9 তিল অবশিষ্ট থাকে। এবার 2 ক্রান্তি থেকে 1 ক্রান্তি বিয়োগ করলে 1 ক্রান্তি অবশিষ্ট থাকে। 3 করা থেকে 1 করা বিয়োগ করলে 2 করা অবশিষ্ট থাকে। 19 থেকে 13 বিয়োগ করলে 6 ঘন্টা অবশিষ্ট থাকে। 19 থেকে 13 গেলে কত থাকে? 6 ঘন্টা। এইবার 7 আনা থেকে 2 আনা চলে গেলে কত থাকে? 5 আনা। তাহলে 5 আনা 6 ঘন্টা, 2 করা 1 ক্রান্তি, 9 তিল। জি, হয়েছে? আচ্ছা, পারবেন তো? আইসা তো আপনি ঢুকে গেছেন, আপনি যেই পর্বে আইসা ভর্তি হয়েছেন, আপনি বললাম না যে সার্কেল ঘুরে আসবে। আচ্ছা, আপনার কিন্তু সালিশ দরবারে যখন বসবেন, এগুলো লাগবে। ওই যে যারা আজকে আসে নাই, ধরা খাইবে, তারা একদম ধরা খাইবে। এখন তাদেরকে বুঝাই দিবেন। হোয়াটসঅ্যাপে এটা কপি ফটোকপি করে আপনি দিয়া দেন, প্লাস তাদেরকে বুঝাই দেন। যারা আসে না তাদেরকে বুঝাই দিবেন। বুঝতে পারছেন? পারবেন না? বুঝাইতে সক্ষম হইতে হবে। আপনারা সালিশ দরবারে যখন বসবেন, তখন তো বুঝাইতে সক্ষম হইতে হবে আপনাদের। নিজে নিজে হিসাব করলে হবে না। এই এই অর্থাৎ এই লাইনে যারা যাবেন, আরেকজনকে বুঝাইতে সক্ষম হইতে হবে। সালিশ দরবার বসবে, কোর্ট কাচারি হবে, সেখানে বুঝাইতে সক্ষম না হইলে কি আপনার ওই মন গড়া কথা কেউ ধরবে? হিসাব করবে? বাস্তবতা লাগবে এখানে। বাস্তবতার আলোকে হিসাব বুঝাই দিতে হবে, হিসাব দিয়ে কথা বলতে হবে। জি, চলে যাবেন। আপনার যে রেজিস্ট্রেশন ফর্ম, এগুলো ফিল আপ করেন।
আমি বললাম যে আমাদের টিচার রাজি হবে কিনা এই টাইমটা, কারণ 50 জনকে বুঝাইতে গিয়ে যে সময় লাগে আপনাকে একজনকে বুঝাইতে সেই একই সময় লাগবে, কারণ আমাদের টিচার সময় দিবে কিনা সেটা দেখি। পরে টিচাররে বললাম, কয় স্যার একজন নিয়ে কেমনে এর মধ্যে, আমি তো শোনেন মানে 2টা ক্লাসে আপনি ক্লিয়ার যাবেন সম্ভব হইলে একদিনে তো তার ব্রেনে সব ঢুকবে না, ওই 2টা ক্লাস লাগবে আপনার দিয়া আমি একটা পুরো কোর্স ফিড আমি লয়ে দিই। পরে যাই হোক ওনারে বললাম যে আপনার এত টাকা দিতে হবে এবং এটা অ্যাডভান্স দিতে হবে। পরে কয় স্যার আমি তো এত টাকা নিয়ে নি, 5,000 টাকা নিয়েছি, দেন 5,000 টাকা। 5,000 টাকা নিলাম, ওনারা প্রশিক্ষককে বললাম ই দেন, যে উনি যেদিন কার আসবে বাকি টাকা নিয়ে আসবেন, যে বলবেন যে আজকে আনি না, এটা কিন্তু হবে না, জানি তো 2 দিনের মামলা বা একদিনে সে বুঝা যেতে পারে। হ্যাঁ, পরে লাস্ট পর্যায়ে যাই হোক মানে পরের সপ্তাহে তার টিচারে জানলাম যে উনি আসছে টাকা পয়সা দিয়া মানে করছে, শুধু মাতব্বরি করার জন্য আসছে, যে আমি শুধু মাতব্বরি করব। বুঝলেন, পুরো ট্রেনিং করার তার টাইম নাই। বললাম যে দেন আপনার ফারাজ জানা জরুরি, আপনি এই জিনিসটা জানা জরুরি, অন্য কিছু দরকারই নেই স্যার, অর্থাৎ তার ব্রেনে যেটা ঢুকছে এইটা নিয়ে আসে সে, বুঝলেন না কথা। কয় স্যার কাগজপত্র হলে আমি বসি তো এখন বুঝি না, অন্য অন্য মাতব্বররা যারা বুঝে আর মাতবরি করে বা সার্ভে হিসেবে মাতব্বরি করে, অ্যাডভোকেট হিসেবে মাতব্বরি করে, কারণ আমি এত বড় মাতব্বর প্রভাবশালী কিন্তু আমি তো বুঝি না দেখে আমি ধরা খাইছি। এখন স্যার আমার উপরে যাতে মাতব্বরি না করতে পারে। এখন বুঝেন জমি সংক্রান্ত বিষয় এমন একটা বিষয় আমাদের দেশে খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। তো কাজে এই বিষয়গুলো আমাদের এটা বুঝতে হবে। আপনার গুণ দেখেন, গুণ উক্ত পদ্ধতির গুণ, হ্যাঁ গুণ নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আপনার সিলেবাসে দেখেন 4-এর মধ্যে আছে রোমান সংখ্যায় 6, উক্ত পদ্ধতি 16 না পদ্ধতির গুণ। তাহলে যে তা হ্যাঁ শোনেন, এটা তো দিবেই, আর বুঝার জন্য ওনার সাথে একটু যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, আজকে যা হয়েছে আর কি, বাকিটুকু ওনার বুঝাই দিয়ে। ওনারা চিনেন নাকি? চিনার তো কথা। হ্যাঁ 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 হ্যাঁ, বোঝাই দেন, কারণ ওনার এই দরকার পড়বে বেশি। কোর্ট এই যে এগুলো নিয়ে উনি যদি না বুঝে রেকর্ড সংশোধনের মামলাই তো করতে পারতো না। তারপর মামলার যে ই আছে মানে ড্রাফটিংও করতে পারবে না, কারণ এগুলো না জানলে তো সে পারবে না। বুঝতে পারছেন যে তার হওয়া উচিত কত একজন লোকের অংশ, আর সে অনুযায়ী কতটুকু জমি পাবে, তার খতিয়ানে আসছে কত, ভুলটা কি, কত অংশ ভুল হয়েছে। হ্যাঁ, তো এগুলো সব ই করতে হবে, মানে ড্রাফটিংটা ওইভাবে করতে হবে। ড্রাফটিং যদি ভুল হয় মামলা হাইরা যাবে, বুঝতে পারছেন। হ্যাঁ, ড্রাফটিংটা হলো সঠিক বাস্তবতাটা তুলে ধরা। আপনি যেই বিষয়ে মামলা করছেন, আপনার যে আর্জিটা কি, আপনার আর্জিটা কি, আপনি কি চান কোর্টের কাছে, সেটা যে তুলে ধরেন। আপনি কোর্টকে না বুঝাইতে পারেন তো কোর্টকে আপনাকে দিবে? জি, ওই বিষয়টা বুঝতে হবে, ওনারই দরকার বেশি। যেমন সার্ভেয়ারদের দরকার, তেমন আইনজীবীদের দরকার, কারণ উনি তো মামলা করবে অনেক, কাজে ওনারই না হইলে চলবে না। আচ্ছা, তাহলে গুণ, আমরা গুণ দেখি। হ্যাঁ, তো গুণ আমরা প্রথমেই 2 আনা 13 গন্ডা 1 করা 1 ক্রান্তিকে আমরা গুণ দেই 3 দিয়া। তারপর 2 আনা 13 গন্ডা 1 করা 1 ক্রান্তিকে গুণ দেই 6 দিয়া। তাহলে 1 নাম্বার গুণ, 2 নাম্বার গুণ। আরেকটা গুণ দেই 5 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছে। হ্যাঁ, এই 3টা গুণ করেন তো দেখি, এই 3টা গুণ করেন। এই 3টা গুণ করেন। এই নাসির, প্র্যাকটিস করতে হবে, মাঝে মধ্যে কিন্তু ক্লাস নিতে হবে আইসা, বুঝেন নাই কথাটা?
উনি কিন্তু মেধার তালিকায় তৃতীয় হয়েছিল। আপনাদের যে বেচটা পূর্বে গেছে ওই বেচে অনেক আইনজীবীও ছিল, অনেক আইনজীবী ছিল, অনেক ভালো ভালো ছিল। এর মধ্যে মেধা তালিকা 3। ওনার এক ভাই ছিল, সে মনে হয় হয়েছিল ফার্স্ট নাকি। আপনাদের স্যার হয়েছে বলছে। ওয়ালাইকুম সালাম। আসেন, ওই যে আপনার দুই ছাত্র আছে, আসেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে রাখে। আরে বেশিরভাগ অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, আর আপনার ক্লাস আইসা ওই আসার সময় ভাবি যে আপনার কল দিব, খবর নাই। আর ওই যে আপনার যে আটা নাকে ভাগ করেন 3 দিয়ে, 2 নাম্বার ভাগ। হ্যাঁ, আটা নাকে 3 দিয়ে ভাগ, তাহলে আটা না এখানে লিখা নেন। 3 দিয়ে কয়বার যাবে? 2 বার। 3 দুগুণে 6 আনা নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে শুরুতে ভাগফল কি আনা, তাহলে অবশিষ্ট কয় আনা থাকে? 2 আনা। তাহলে এবার 3 দিয়া 2 আনাকে ভাগ যায় না, আনাকে গন্ডায় পরিণত করে ভাগ দেই। তাহলে 1 আনা সমান কয় গন্ডা? হ্যাঁ, তাহলে 20 দুগুণে 40 গন্ডা। এবার 3 দিয়ে কয়বার যাবে? 3 13 39। 3 13 39, তাহলে 1 গন্ডা অবশিষ্ট থাকে। তাহলে এই 1 গন্ডাকে 3 দিয়ে ভাগ যায় না। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বাসায় এসে পড়বো কেন? আমি বাসায় আইসা তারপর নামাজ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে 1 গন্ডাকে কিসে পরিণত করে ভাগ দিব? গন্ডাকে কড়ায় পরিণত করে। তাহলে 1 গন্ডা সমান কয় কড়া? 4 কড়া। তাহলে 4 ওকে 4 কড়া। তাহলে 3 দিয়ে কয়বার যাবে? 1 বার। 3 ওকে 3, 3 ওকে 3 কড়া। তাহলে অবশিষ্ট রইল 1 কড়া। তাহলে 3 দিয়ে 1 কড়াকে ভাগ যায় না, তাহলে কড়াকে ক্রান্তিতে পরিণত করে ভাগ দিব। তাহলে 1 কড়া সমান কয় ক্রান্তি? 3 ক্রান্তি। 3 দিয়া গুণ, তাহলে 3 ওকে 3 কে ক্রান্তি। তাহলে 3 ক্রান্তিকে কয় দিয়া ভাগ? 3 দিয়ে। তাহলে কয়বার যাবে? 3 ওকে 3। তাহলে কি মিলে গেল? তাহলে আমাদের ভাগফল কত? 2 আনা 13 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি। তাহলে আপনারা বাড়িতে আরো ভাগফল ওই যে নোটের মধ্যে আছে সেগুলো দেখবেন, করবেন, এবং আরো নিজেরা আরো 2-1টা বেশি করে করবেন, প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে দেয়, রাইট। এই তো, হ্যাঁ, কিছু হোমওয়ার্ক দিয়ে দেয়, তাহলে আপনার বোঝা যাবে। আগামী ক্লাসে আমি পর্চা খতিয়ান নিয়ে আসবো, সেগুলো সরাসরি পর্চা খতিয়ান থেকে যোগ এগুলি করবেন। আচ্ছা, প্রথম হইলো বিয়োগ। বিয়োগ আগে না, যোগ দিব না, যোগ অনেক বড় তো, এটা পরে। হ্যাঁ, বিয়োগ। বিয়োগ লেখা নেন, বিয়োগ। বিয়োগ 1 নাম্বার।
12 আনা থেকে বিয়োগ 5 আনা, 6 গন্ডা, 2 করা, 2 ক্রান্তি। তারপরে গুণ, গুণ হলো 2 আনা, 13 গন্ডা, 1 করা, 1 ক্রান্তিকে 4 দিয়ে গুণ। আচ্ছা, এটা 1 নাম্বার একটা গুণ। তারপরে ভাগ, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ আমি তো ক্লাসে বাবু, মানে তুমি বিকালে আমারে কল দিও। আচ্ছা আমি কলেজে আছি। ওকে। আচ্ছা ভাগ, ভাগ 2 আনাকে ভাগ করবেন 8 ভাগ, 2 নাম্বার। 4 আনাকে ভাগ করবেন 6 ভাগ, 3 নাম্বার। 16 আনাকে ভাগ করবেন 32 ভাগ। এই 3টা আমার। তো আরেকটা ভাগ দিয়ে দিই, 4 নাম্বার। 10 আনা, 13 গন্ডা, 1 করা, 1 ক্রান্তিকে ভাগ দিবেন 4 দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে 10 আনা, 13 ঘন্টা, 1 করা, 1 ক্রান্তিকে 4 দিয়ে ভাগ। 10 আনা, 13 ঘন্টা, 1 করা, 1 ক্রান্তিকে 4 দিয়ে ভাগ। ছবি কাগজপত্র কি? হ্যাঁ আমার দিতে না ছবি কাগজ। হায় হায় রে।